তাহলে প্রথমে আমরা যেটা জানবো যে একটি গ্রহ, চার্টের মধ্যে কোনো গ্রহ বলবান অবস্থায় আছে সেটা বুঝতে গেলে আমাদের ম্যাডাম একটু, দেখতে হবে। হ্যাঁ, রেকর্ডিং রেকর্ডিং এসছে। হ্যাঁ, আচ্ছা, এসেছে। প্রথমে একটা কথা সকলের উদ্দেশ্যে বলি, যেটা প্রত্যেক দিনই বলে দিই, আমি আবারও বলছি। আমরা যখন ক্লাস করব তখন আমরা চেষ্টা করব তার মধ্যে আহ, আর কোনো কথা না বলার। আমাদের খুব অল্প সময়, 1.5 ঘন্টা, আমাদেরকে অনেকটা পড়াশোনা করতে হবে। তো আপনাদের তো সকলকেই আমি নিজের উত্তর জিজ্ঞেস করবার বা প্রশ্ন করবার সুযোগ দিই। তো সেটার জন্য আমরা শেষের দিকে আলোচনা করব। আপনাদের অনেক পড়তে পড়তে অনেকেরই অনেক রকম প্রশ্ন মনের মধ্যে জাগবে। সেটা আপনারা হয় নোট ডাউন করবেন বা এখানে চ্যাট বক্স আছে সেটার মধ্যে লিখে দেবেন। আর না হলে গ্রুপে লিখবেন, সব থেকে ভালো যে গ্রুপে লিখে দেবেন, সেখানে আমরা একদম আনন্দের সঙ্গে আলোচনা করতে পারবো। ক্লাসের মধ্যে আমার একটা প্রশ্ন আছে, আমার একটা প্রশ্ন আছে, এটা না করলেই ভালো, সময়টা নষ্ট হয়ে যায়। আর এবার আচ্ছা, হ্যাঁ, তো এবার রেকর্ড চালু হয়ে গেছে, এবার আমরা আলোচনা করি যে চার্টে কোনো গ্রহ সে বলবান অবস্থায় আছে, এটা আমরা কিভাবে বুঝবো? কি কি অবস্থায় থাকলে একটা গ্রহ বলবান অবস্থায় থাকে? বলুন, কে বলবেন? বলবো তো ম্যাম। হ্যাঁ, বলুন। যখন কোনো গ্রহ স্বক্ষেত্রী হয়, হুম। তারপর নিজের ঘর মানে মিত্র ঘরে অবস্থান করে, হুম। বা কোনো গ্রহ মানে তুঙ্গ হচ্ছে, তখন। আচ্ছা, খুব ভালো, ঠিকই বলেছেন। আচ্ছা, এটা তাহলে গেল যে আমরা বুঝতে পারলাম যে কোনো গ্রহ বলবান হয়েছে কিনা। আর ঠিক সেই রকম ভাবে আমরা কি করে বুঝবো যে এই গ্রহটি দুর্বল হয়ে গেছে? সৌরভ বাবু বলুন। সৌরভ কুমার দে, বলুন। আচ্ছা, লাবণী চ্যাটার্জি বলুন। হ্যাঁ, যখন গ্রহ ন্যাস স্থানে বা নিচস্থ হয়ে থাকে তখন, শত্রু ঘরে যখন বসে তখন দুর্বল থাকে। আচ্ছা, খুব ঠিক। আচ্ছা, এরপরে আমরা শুনতে চাইবো যে কোনো গ্রহ পীড়িত হয়ে আছে, সেটা আমরা কি করে বুঝবো? সৌম্যজিৎ কর্মকার, বলুন। ম্যাডাম, যদি আহ, শত্রুর সাথে অবস্থান করে বা শত্রু রাশিস্থ থাকে, হুম। অথবা যদি পাপ পীড়িত বা পাপ মধ্যস্থ থাকে, দুটি গ্রহ দুদিকে থেকে থাকে, হুম। দ্বাদশে বা সেকেন্ড হাউসে একটা প্ল্যানেটে, তবে হুম। সেটা পীড়িত অবস্থায় ধরা যেতে পারে। একদম, খুব ঠিক। তাহলে আমরা দুর্বল গ্রহ, সবল গ্রহ এবং পীড়িত গ্রহ, এইগুলো আমরা চার্টের মধ্যে বুঝতে পারলাম। আর আমরা আগের দিন কি শিখেছিলাম? যে অনুগৃহীত কোন গ্রহ অনুগৃহীত কিনা সেটা আমরা কিভাবে বুঝবো? কে বলবেন, বলুন। পল্লবী বলুন। আচ্ছা, প্রবল বাবু বলুন। বলুন, অনুগৃহীত বলতে শত্রু ঘরে বসলেও ভালো গ্রহের সাথে যখন সহাবস্থান করে বা দৃষ্টি পায়। আবার আবার বলুন, ভালো করে শুনতে পাইনি। অনুগৃহীত বলতে মানে শত্রু ঘরে কোনো গ্রহ বসলেও সে কোনো ভালো গ্রহের দৃষ্টি পায় বা সাথে ভালো গ্রহের সাথে থাকে, হুম। তো তাকে মানে তুলনামূলকভাবে কম খারাপ ফল দেয় এই পরিস্থিতিতে, তাকে অনুগৃহীত বলে। একদম, যখন কোনো ম্যাম, ম্যাম, এটা একটা কি শুভ গ্রহের সঙ্গে বসলে নয়? হ্যাঁ, শুভ গ্রহের সঙ্গে বসবে অথবা শুভ গ্রহের দৃষ্টি পাবে। হ্যাঁ, আমি সেটাই লিখেছি, উনি শত্রু গ্রহ বললেন তো, না, উনি বলেছেন কনফিউজ যে হয়ে গেলাম। শত্রু ঘরে যদিও বা বসে, তারপরেও যদি আচ্ছা, শুভ গ্রহের দৃষ্টি পায় বা শুভ গ্রহের সঙ্গে বসে। আচ্ছা, আচ্ছা, হুম। ওকে, ওকে। আচ্ছা, খুব ভালো কথা। এবার আমরা একটু চার্টে চলে যাই। ম্যাম, আজকে তো কম্বাস্ট গ্রহ বা বকরি গ্রহ এটা হওয়ার কথা ওটা ছিল। পড়বো, আমরা পড়বো, আগে এই জায়গাটা আগে একটু ক্লিয়ার করে নেই। হুম। দেখি আপনাদের মোটামুটি কি পরিস্থিতি হয়েছে, ধরে কথা বলে দেখ। আচ্ছা, এইটা আমরা ধরে নিচ্ছি কালপুরুষের চার্ট, অর্থাৎ মেষ লগ্নের চার্ট, রাইট? আচ্ছা, আমরা এই ঘরটার মেষ লগ্ন সাপেক্ষে, কেমন, মেষ লগ্ন সাপেক্ষে
এখানটায় ধরে নিলাম যে বুধ অবস্থান করছে। তাহলে এই যে বুধ অবস্থান করলো, এবার বলুন এই গ্রহটা কি পজিশনের, এটা আবার পল্লবী বলবে। মেষ লগ্ন। সক্ষেত্রী ম্যাম, সক্ষেত্রী। হুম। বুধ যদি বসে তাহলে কন্যা রাশিতে বসবে, এখানে 6 নম্বর ঘরে, তাহলে সক্ষেত্রী হবে বুধ। হ্যাঁ, সক্ষেত্রী হলো। তাহলে এই এই যে আহ মঙ্গলে এই মেষ লগ্নের চার্টে বুধ সক্ষেত্রী হলো, হয়ে এটা কি হয়ে গেল? বলবান হলো, দুর্বল হলো, না পীড়িত হলো, না কি হলো? বলবান হবে, কারণ বুধ নিজের ঘরে গিয়ে বসছে। এক্স্যাক্টলি। আচ্ছা, এবার এই চার্ট অনুযায়ী আমরা প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা গ্রহের শিখেছিলাম হচ্ছে আনন্দ ক্ষেত্র এবং মূল ত্রিকোণ। তাহলে মূল ত্রিকোণ বা আনন্দ ক্ষেত্রগুলো মনে আছে তো সকলের? এই যে কোনো একটা মানে চার্টে, সেটা লগ্ন সাপেক্ষে নয়, যে কোনো একটা চার্টের ক্ষেত্রে কালপুরুষ ধরে নিলাম আমরা। তাহলে কালপুরুষ হিসাবে বৃহস্পতির আনন্দ ক্ষেত্র কোনটি বা মূল ত্রিকোণ কোনটি? ম্যাম বলবো, হ্যাঁ, বলুন। 9th হাউস, ধনু রাশির ঘর। আচ্ছা, এরপরে আমরা চলে যাব শুক্র গ্রহের ক্ষেত্রে। প্রবাল বাবু বলুন, শুক্র গ্রহের ক্ষেত্রে আনন্দ ক্ষেত্র বা মূল ত্রিকোণ কোনটি? বলবো ম্যাম। না, প্রবাল বলুক, না হলে আপনি বলবেন। ম্যাম আমি এখনো বলিনি। সবাই বলবেন, আপনাদের সকলকে সুযোগ দেওয়া হবে। প্রবল বাবু আছেন? না হলে তুলা হচ্ছে, মনে হচ্ছে তুলা হবে নাকি? নাকি আবার কি? নাকি তো শুনবো না, উত্তরটা তো আপনারা বলবেন, আপনাদের কাছে শিখবো তো। এবার নাকি কি, একদম কনফিডেন্সের সঙ্গে বলুন কি হবে। তুলাই হবে। আচ্ছা, বেশ। আচ্ছা, তাহলে আমরা শুক্র জানলাম। আম, মঙ্গলের ক্ষেত্রে বলুক শিল্পী, মঙ্গলের আনন্দ ক্ষেত্র কোনটি? 1 থেকে 12 ডিগ্রিতে মেঘে, এরিস বা মেষ। একদম। এরপরে বৃষ্টি হবে। লাবণী বলুন, আপনি বলুন যে চন্দ্রের আনন্দ ক্ষেত্র কোনটি? বৃষ রাশি, 4 থেকে 27 ডিগ্রি। বাহ, খুব সুন্দর। বেশ, তাহলে তারপরে আমরা রাহু, রাহুর আনন্দ ক্ষেত্র কোনটি ধরবো? ম্যাম ম্যাম এটা আমার কি আমি আওয়াজ বলবো। আসছে না? হ্যাঁ, প্রবলের এবার আবার আওয়াজ এসছে, এতক্ষণ আসছিল না। বলুন প্রবল, বলুন। রাহু, প্রশ্নটা একবার বলুন। হ্যাঁ, রাহুর আনন্দ ক্ষেত্র মূল ত্রিকোণ কোনটি? রাহুর তো নিজস্ব কোনো ঘর নেই, যে ঘরে থাকে তার মতোই এক করে। ম্যাম হ্যাঁ, আমি বলবো। তারপরেও তাকে একটা কুম্ভ আনন্দ। রাশি। হ্যাঁ, আহ বলুন, চেষ্টা করুন। কেতুকে দ্বিতীয় সূর্য বলা হয় জেনারেলি। সরি, রাহুর ক্ষেত্রে তো রাহু রাহু কেতুর তো নিজস্ব ঘর নেই বলেছিলেন না ম্যাম? হ্যাঁ, বলেছিলাম। তারপরে বলেছিলাম সে কোথাও একটা গিয়ে ভালো ফল দেয়, আনন্দের ফল দেয়, সেই ঘরটা কোথায়? আচ্ছা প্রবল বাবু, হোল্ড অন, বাকি দেখি কে বলুক। কে ম্যাম বলছেন? আমি বলবো বলবো। ম্যাম। ম্যাম বলবো। হ্যাঁ, হ্যাঁ, বলুন দেখি কে ম্যাডাম কুম্ভ কিংসুক বাবু রাশি। বলুন, কিংসুক বাবু বলুন। কুম্ভ। হ্যাঁ, কুম্ভের ঘর, কুম্ভের ঘরে রাহু আনন্দের সঙ্গে ফল দেয়। আচ্ছা, এরপরে তাহলে কেতুটাকেও বলুন। ম্যাম বলবো। না, ম্যাম আপনি একবার বলেছেন, নতুনদের সুযোগ দেওয়া হোক। আর কে আছে? ম্যাম বলবো ম্যাম। ম্যাম সিংহ বলবো রাশি, ম্যাম। 0 ডিগ্রি প্রকৃতি টু বলুন, 20। প্রকৃতি বলুন। বৃশ্চিকের ঘরটাকে কেতুর ঘর ধরা হয়। একদম একদম, খুব সুন্দর। তাহলে আমরা মোটামুটি, আর কাকে বলিনি, রবির ক্ষেত্র, রবির। আমি বলিনি একবারও। বলুন বলুন আচ্ছা ম্যাডাম। ম্যাম বলছি বলুন। সিংহ রাশিতে কেতুর মূল ত্রিকোণ হ্যাঁ বলেছিলেন। হ্যাঁ, হ্যাঁ সিংহ হ্যাঁ। রাশিতে আনন্দ মূল ক্ষেত্র ত্রিকোণ, বলেছিলেন। একদম। বৃশ্চিকে ভালো ফল দেয়, বৃশ্চিকটাকে কেতুর ঘর হিসেবে ধরা হয়, কিন্তু আনন্দ ক্ষেত্র কিন্তু সিংহ রাশি। রৌনক বাবু বলুন, আম, বুধের আনন্দ ক্ষেত্র কোনটি? বুধের কন্যা রাশি। হুম। তাহলে আচ্ছা ম্যাডাম, হ্যাঁ। একটা জিনিস জিজ্ঞেস করছি, বলছি বুধের ক্ষেত্রে কন্যা রাশি আপনার আনন্দ ক্ষেত্র হচ্ছে 16 ডিগ্রি থেকে 25 ডিগ্রি। হুম। আবার যখন উচ্চস্থ হচ্ছে তখন 0 ডিগ্রি থেকে 15 ডিগ্রি কন্যা রাশিতে। হুম। তাহলে কোথায় বুধ মানে বেস্ট আনন্দের ক্ষেত্রে রেজাল্ট? ব্যাপারটা বুঝুন, একটা রাশি তো 30 ডিগ্রির হয়,
এবার হুম। উচ্চস্থ, আমরা আমরা যখন উচ্চস্থ পড়েছিলাম আমরা জেনেছিলাম পুরো রাশিটাতেই আমরা উচ্চস্থের ফলই ধরবো। হুম, পুরো রাশিটাতে। কিন্তু যে ডিগ্রিটা মেনশন করা আছে সেই ডিগ্রি পর্যন্ত একটা উচ্চস্থেরও উচ্চ ফল দেয়, মানে আরো বেশি, মানে সে একদম পুরো স্বহস্তে ফলটা দিচ্ছে, কিন্তু ওই ঘরটাতে টোটালি বুধ থাকে। হুম। আর আবার যেমন এই যে ডিগ্রিটা পেলেন 16 থেকে 25, যখন 16 আনন্দ ক্ষেত্র মানে কি, সে হচ্ছে দুই মানে ফল দেবে হচ্ছে দু হাত খুলে, সেরকম যখনই সে 16 ডিগ্রি থেকে 25 ডিগ্রির মধ্যে ডিগ্রিটা পেয়ে যাচ্ছে, তার মানে সে এখানে সর্বোত্তম ফল দিতে পারবে। বোঝা গেল? Okay. হুম। আচ্ছা, তাহলে আজ আমরা আজকের ক্লাসে চলে আসি। এখন আমরা আগের দিন শিখেছি, বলেছিলাম যে আমরা আজ শিখবো কম্বাস্ট বা দগ্ধ হয়ে যাওয়া কাকে বলে। দগ্ধ কথার অর্থ কি? পুড়ে যাওয়া বা ঝলসে যাওয়া। দগ্ধ কখন হয়, পুড়ে যায়, ঝলসে যায়, যখন কিনা কোনো বস্তু আগুনের সঙ্গে থাকে। তো আমাদের এই প্ল্যানেটের মধ্যে অগ্নি বা অগ্নিকারক সেটা সর্বোত্তম কে? সেটি হচ্ছে রবি রবি। বা সূর্য। এবার যখন রবির সঙ্গে কোনো গ্রহ এসে বসছে, প্রত্যেকটা গ্রহের একটা নিজস্ব কারকত্ব হয়, আমরা সেটা জেনেছি। সেই কারকত্ব অনুযায়ী সে হচ্ছে প্রত্যেকটি চার্টে ফল দিয়ে থাকে। এবার যখন রবির সঙ্গে কোনো গ্রহ এসে বসছে, তাতে করে কি হচ্ছে, রবির তাপে তার যে আহ কারকত্বগুলো, সেই কারকত্বগুলো কোথাও কিন্তু খামতি হয়ে যাচ্ছে। এমন নয় যে কম্বাস্ট হয়ে যাওয়া গ্রহ ফল দেয় না, ফল দেয়। কিন্তু ব্যাপারটা কিরকম, ধরুন একটি 100 ওয়াটের বাল্ব জ্বলছে, তার যে আলোটা, তার একটা অস্তিত্ব কিন্তু আছে, কিন্তু তারই ঠিক পেছনে যদি একটা হ্যালোজেন জ্বালিয়ে দেওয়া হয়, তাহলে তার যে পেছনের আলোটার যে প্রকট, সেই প্রকটের জন্য সামনের যে আহ ছোট বাল্বটা জ্বলছিল 100 ওয়াটের, তার যে আহ আলোকিত হওয়া অবস্থা, সেটা কিন্তু কোথাও গিয়ে ম্লান হয়ে যাচ্ছে। যখন কিনা হ্যালোজেনটা জ্বলছে, তখন কি ওই বাল্বটা নেই, তার কি অস্তিত্ব নেই, সে কি আলোটা দিচ্ছে না? অবশ্যই আলোটা দিচ্ছে, কিন্তু কি হচ্ছে, ওই পিছনের আলোর এত প্রকট, তার প্রতিভাটা এমন যে তার কাছে গিয়ে এই সামনের যে আলোটি, সেটা কিন্তু ম্লান হয়ে যাচ্ছে। ফলত তার যে ফলদানের প্রভাবটা, সেটা কিন্তু আলাদা করে বোঝা যাচ্ছে না যে এই 100 ওয়াটের অস্তিত্ব আছে কি নেই। সেই রকম ভাবে যখন রবির সঙ্গে কোনো গ্রহ বসছে, বসলে পরে সেই গ্রহটার কারকত্ব কিন্তু থাকছে, তথাপি সূর্যের তেজের কারণে কিন্তু সেই গ্রহের এবং সেই গ্রহটি যেভাবে গিয়ে সূর্যের সঙ্গে বসে এই দগ্ধ হচ্ছে, সেই ভাবটির যে কারকত্ব, ভাব আমরা আজকে থেকে পড়া শুরু করব, কিন্তু সেই ভাবের যে কারকত্ব, অর্থাৎ এই 12টি ঘর থেকে যা বিচার করা হয়, প্রত্যেকটা ঘর সাপেক্ষে যে বিচারগুলো আমরা করে থাকি, সেই যে ঘরের কারকত্ব এবং ওই যে নির্দিষ্ট গ্রহটির যে কারকত্ব, সেই কারকত্বের কিন্তু ক্ষতি সাধন হয়, অর্থাৎ তারা কিন্তু পূর্ণরূপী ফল দিতে পারে না। এই পর্যন্ত ক্লিয়ার হলো? হ্যাঁ ম্যাম। আচ্ছা, এইটা কিন্তু আপনারা প্রত্যেকে নিজের ভাষায় লিখে নেবেন, যে ঠিক যেটা বুঝলেন আপনারা, এটাই কিন্তু দগ্ধ হয়ে যাওয়াটা বুঝবেন। এবার প্রশ্ন আসছে যে রবি এবং শুক্র 30 ডিগ্রির মধ্যে বসলেই কি সে হচ্ছে দগ্ধ হয়ে যাবে? প্রশ্নের উত্তর হচ্ছে না। পাশাপাশি একটা রাশিতে থাকলেই যে সব সময় দগ্ধ হবে সেটা নয়। তাহলে কখন দগ্ধ হবে? প্রত্যেকটা গ্রহের জন্য আলাদা আলাদা ডিগ্রি উল্লেখ রয়েছে। সেটি হচ্ছে যখন কোনো গ্রহ, যখন কোনো গ্রহ সূর্য থেকে সূর্যের সঙ্গে, মূলত সূর্যের সঙ্গে যখন কোনো গ্রহ 3 ডিগ্রি থেকে 5 ডিগ্রির মধ্যে অবস্থান করবে, 3 ডিগ্রি থেকে 5 ডিগ্রি পর্যন্ত অবস্থান করবে, সর্বোচ্চ হচ্ছে 10 ডিগ্রি, মানে সূর্যের সঙ্গে এবং সেই যে পার্টিকুলার গ্রহটি, তাদের ডিগ্রিগত পার্থক্য থাকবে সর্বোচ্চ 10 ডিগ্রি। কিন্তু 3 ডিগ্রি থেকে 5 ডিগ্রির মধ্যে কিন্তু এই দগ্ধ হয়ে যাওয়ার ফলটা বা কুফলটা সে বেশি দেবে।
যখনই 10 ডিগ্রিকে অতিক্রম করে যাবে তখন তার এই দগ্ধ হয়ে যাওয়ার ফলটা কিন্তু ধীরে ধীরে কমবে। সাপোজ কোনো একটা ভাবে এই ঘরটাতে রবি বসে আছে 10 ডিগ্রিতে, আর এখানে শুক্র বসে আছে 27 ডিগ্রিতে। তাহলে দুজনের মধ্যে অন্তরায় কত ডিগ্রি হলো? 17 ডিগ্রি হয়ে গেল। তাহলে এই যে শুক্রের দগ্ধ হয়ে যাওয়াটা, সেটা কি হলো? আমরা বলেছিলাম 10 ডিগ্রির মধ্যে যদি অবস্থান করে, তাহলে রবি 10 আর শুক্র হচ্ছে 27, তাহলে দুজনের মধ্যে অন্তরায় কতটা? 17 ডিগ্রি। সেই ক্ষেত্রে কিন্তু এই শুক্রটা অতটা খারাপ ফল দেবে না। কিন্তু যদি এই শুক্রটাই রবির 10 ডিগ্রি এবং শুক্র আছে 15 ডিগ্রিতে, তাহলে কি হয়ে গেল? সূর্যের ক্লোজ চলে গেল, এবং তখন কিন্তু এই শুক্র তার কারকত্ব এবং নির্দিষ্ট লগ্ন সাপেক্ষে ওই শুক্র যে যে ভাবের মালিক, সেই সমস্ত ভাবের ফল দিতে কিন্তু অসমর্থ হবে। এইটুকু বোঝা গেল? হুম। হ্যাঁ ম্যাম। হুম। তাহলে দগ্ধ কখন হবে? 3 ডিগ্রি থেকে 5 ডিগ্রির মধ্যে সর্বোচ্চ, এবং মানে 5 ডিগ্রি পর্যন্ত হচ্ছে সর্বোচ্চ ধরবো, আর 10 ডিগ্রির পরের থেকে সেটা হচ্ছে ধীরে ধীরে কমবে। 11 ডিগ্রিতে একটু কমলো, 12 ডিগ্রিতে আর একটু কমলো, এরকম করতে করতে কমে যাবে। তথাপি বলছি সেম ডিগ্রিতে থাকলে কি হবে? সেম ডিগ্রিতে থাকলে কি হবে আপনিই বুঝুন। আরো একদম খারাপ সম্পূর্ণ হবে দুজনেরই একটা সূর্যের যার তেজ, সেই একই জায়গায় যদি সেই গ্রহ থাকে তাহলে তো তার অস্তিত্ব সংকট। সে তো আর মানে একেবারেই সে ঝলসে যাওয়া, মানে পুড়ে ছাই হয়ে যাওয়ার মতন অবস্থা। সে তখন কিন্তু ফলদানে পূর্ণ অসমর্থ। ঠিক আছে? আচ্ছা, এইবার প্রত্যেকটা গ্রহের আলাদা আলাদা করে ডিগ্রির উল্লেখ করা আছে, যে কোন গ্রহ সূর্যের সঙ্গে বসলে পরে কত ডিগ্রি পর্যন্ত আহ দগ্ধ হতে পারে, মানে কতটা ডিগ্রির পার্থক্য পর্যন্ত থাকলে সে দগ্ধ হবে। এবার আমরা সেই লিস্টটা হচ্ছে লিখে নেব। প্রথমে আমরা লিখব চন্দ্র। চন্দ্র সূর্যর থেকে সর্বোচ্চ 12 ডিগ্রি পর্যন্ত থাকলে সে দগ্ধ হবে। সূর্যের যে ডিগ্রি, তার থেকে 12 ডিগ্রির মধ্যে যদি চন্দ্রের অবস্থান হয়, চন্দ্র দগ্ধ হবে। এরপর লিখব মঙ্গল। মঙ্গল সূর্যের থেকে 17 ডিগ্রির মধ্যে অবস্থান করলে দগ্ধ হবে। মানে এই যে যেটা বললাম, যে 10 ডিগ্রির পরের থেকে কিন্তু 10 ডিগ্রি পর্যন্ত আমরা দগ্ধতাটাকে ধরবো সর্বোচ্চ, ওই পর্যন্ততে ওই পর্যন্ত ওই গ্রহটা সর্বোচ্চ ফল দেবে, দগ্ধ হয়ে যাওয়ার ফল। কিন্তু ম্যাক্সিমাম, যেমন আমি বললাম 10 ডিগ্রির পরে গিয়ে আস্তে আস্তে কমবে, মঙ্গলের ক্ষেত্রে কিন্তু সেটা 17 ডিগ্রি পর্যন্ত থাকবে। আচ্ছা, বুধের ক্ষেত্রে বুধ মূলত দগ্ধ হয় না, তারপরেও 12 থেকে 14 ডিগ্রি যখন রাত্রি, সেই সময় দগ্ধ। আর 3 ডিগ্রিতে, যদি সূর্যর থেকে 3 ডিগ্রির মধ্যে বুধ অবস্থান করে, তাহলে কিন্তু বুধও দগ্ধের ফল দেয়। ম্যাম আর স্যার একবার বলুন না একবার রাতেরটা। রিপিট করবেন? হ্যাঁ হ্যাঁ, বুধ মূলত দগ্ধ হয় না। বুধ সূর্যের তাপ সহ্য করতে পারে, সে ফল দিতে পারে, তথাপি যদি সূর্য থেকে 3 ডিগ্রির মধ্যে বুধ অবস্থান করে, সূর্যের ডিগ্রির সঙ্গে 3 ডিগ্রির মধ্যে বুধ অবস্থান করে, তাহলে কিন্তু ওই বুধও দগ্ধ হয়ে যাওয়ার ফলটি দেবে। আর ম্যাম রাতে একটা আর বললেন। রাতের বেলায় 14 থেকে 12 ডিগ্রি। ম্যাম একটা প্রশ্ন করবো খালি এখানে, রাত আর দিনটা মানে কিভাবে বোঝা যাচ্ছে? বার্থ টাইমিং জন্মদিন। দেখে?
এমনি সাধারণভাবেই যে দিন রাত্রি হয় সেই দিন রাত্রিতে, এবং না, বারটা আমি সময়। বলছি যে যখন জন্মেছে, মানে রাতে হ্যাঁ, জন্মালে একরকম, একদম দিনে একদম জন্মালে একদম একরকম। আচ্ছা, একদম। আচ্ছা। রাতের ডিগ্রিটা একবার বলবেন ম্যাডাম? হ্যাঁ, 12 থেকে 14 ডিগ্রি, 14 থেকে 12 ডিগ্রি। আর দিনে 3 ডিগ্রি। আচ্ছা, এই পর্যন্ত হয়েছে সবার? ম্যাম দিনেই তো বেশি মানে হওয়ার কথা। এটা কি কোনো জাস্টিফিকেশন আছে যে 3 ডিগ্রির মধ্যে দিনে বা রাতে না, বেশি তিন ডিগ্রি? ডিগ্রিটা সর্বোচ্চ ধরবো। 3 ডিগ্রি হলে, দেখুন আমি কি বললাম, বুধ হচ্ছে দগ্ধ প্ল্যানেট, ধরা হয় না। হুম। আচ্ছা। তথাপি যখন রাত্রিকালীন যদি 14 থেকে 12 ডিগ্রির মধ্যে ওর ডিস্টেন্সটা থাকে, তখন সেই ফলটা ধরা হয়। কিন্তু মূলত হচ্ছে সূর্য থেকে, যদি একদম সাধারণ হিসাবে, ওটা আমরা জ্ঞানের জন্য জেনে রাখলাম, প্রেডিকশনের জন্য আমরা তখন ধরবো কেবলমাত্র সূর্য থেকে বুধ যদি 3 ডিগ্রির মধ্যে অবস্থান করে, তখনই ওই বুধ খারাপ ফল দেবে। আদারওয়াইজ সূর্যের সঙ্গে বুধ প্রায়শই, বুধ এবং শুক্র, আপনারা চার্টের মধ্যে দেখতে পারবেন বুধ এবং শুক্র প্রায়শই হয় আগের ঘরে পিছের ঘরে, না হলে একসঙ্গে থাকছে। তো সেই ক্ষেত্রে বুধকে দগ্ধ ধরাই হয় না। কিন্তু যদি একদম ক্লোজেস্ট হয়ে যায়, 3 ডিগ্রির মধ্যে যদি দুজনের বসবাস হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাবো যে বুধ তখন একটু ফলদানে অসমর্থ হয়ে থাকে। আচ্ছা, এরপরে আমরা লিখবো বৃহস্পতি। বৃহস্পতি সর্বোচ্চ 11 ডিগ্রি। সর্বোচ্চ 11 ডিগ্রি হচ্ছে বৃহস্পতি। আচ্ছা, এরপর শুক্র। শুক্র যদি মার্গী হয়, মার্গী হচ্ছে যে কিনা সোজাভাবেই চলছে, তাকে বলা হয় মার্গী। আর বকরি একটু পরে আমরা পড়বো। তো মার্গী অবস্থায় আহ শুক্রের ডিগ্রি হচ্ছে 10 ডিগ্রি, আর বকরি অবস্থায় হচ্ছে 8 ডিগ্রি। বাকি গ্রহদের ক্ষেত্রে কি ম্যাডাম এরকম বকরি আর মার্কির না কোনো? না, শুধুমাত্র শুক্রের ক্ষেত্রেই বকরি উল্লেখিত আছে। আর বাকিদের ক্ষেত্রে শুধুমাত্র আপনারা ডিগ্রিটা দেখবেন। বকরি হলে কত ম্যাডাম? বকরি হলে 8 ডিগ্রি, 8। তার মানে মোটামুটি আমরা যখন মানে অ্যানালাইসিস করব, তখন ওই ম্যাক্সিমাম 10 ডিগ্রিটাই নেব হিসাবের জন্য। 5-এর মধ্যে খুব খারাপ ফল, আর 10-এর পরের থেকে গিয়ে একটু 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 করে ওটা রিলিজ করবে। ওই 10টা ধরেই আমরা দুটো, যদি সূর্য থেকে কোনো গ্রহ ওই 10 ডিগ্রির মধ্যে অবস্থান করে, তাহলে সেটাকে, আর শুধুমাত্র ওই এটা একমাত্র বুধ 3 ডিগ্রি, বুধ বাদে বাকি যা গ্রহগুলো আছে, ওরা প্লাস মাইনাস আমরা 10 ডিগ্রি ধরেই নেব, যে সূর্য থেকে প্রত্যেকটা গ্রহের যদি 10 ডিগ্রির মধ্যে তাদের অবস্থান হয়, তাহলে ওটা কম্বাস্ট ধরবো, আদারওয়াইজ না। ঠিক আছে? যদি 12, 14, 16 এরকম দুজনের মধ্যে ডিস্টেন্স হয়ে যায়, তখন কিন্তু আর দগ্ধ প্ল্যানেট ধরবো না। আচ্ছা, এরপর শনি মহারাজ 15 ডিগ্রি। ম্যাম কি বললেন? শনি মহারাজ 15 ডিগ্রি। আচ্ছা, এই পর্যন্ত সবার হয়ে গেছে? হ্যাঁ। হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম। আচ্ছা আচ্ছা, বেশ। এরপরে আমরা লিখবো বর্গোত্তম। বর্গোত্তম কাকে বলে? যখন কোনো গ্রহ লগ্ন চার্টে, যখন কোনো গ্রহ লগ্ন চার্টে এবং নবাংশ চার্টে একই রাশিতে অবস্থিত বা অবস্থান করছে। যখন কোনো গ্রহ লগ্ন চার্টে বা নবাংশে একই রাশিতে অবস্থান করে,
তখন সেই গ্রহটি বর্গোত্তম হয়ে যায়। বর্গ কথার অর্থ হচ্ছে ক্ষেত্র, আর উত্তম কথার অর্থ তো উত্তম বা ভালো, অর্থাৎ সেই গ্রহটি কিন্তু ফল দানে সর্বসেরা হয়। হয়েছে এটা? ক্লিয়ার হয়েছে? এটুকু লেখা হয়েছে? ম্যাম ইংলিশ নামটা কি? হ্যাঁ, ইংরেজিতে কি বলে ওটাকে? যেমন কম্বাস্ট বলে। বর্গোত্তম ইংরেজিতে কি বলে সৌম্যজিৎ? বর্গোত্তমই বলা হয় ম্যাডাম। বর্গোত্তমই বলে। আচ্ছা, এরপর আমরা চলে যাব বকরি। বকরি কথার অর্থ শুনলেই আমরা বুঝতে পারলাম ব্যাকা বা বক্রতা। এবার এই বকরি কথাটার সঙ্গে অনেকেরই ধারণা আছে, বকরি অর্থাৎ সে হচ্ছে পিছনের দিকে চলে যায়, যে রাশিতে অবস্থান করছিল সেখান থেকে পিছন দিকে চলে যায় বা উল্টো উল্টো ঘোরে। বিষয়টা কিন্তু তা নয়। সূর্যের সঙ্গে পৃথিবীর সাপেক্ষে সমতা রেখে যখন গ্রহগুলো সূর্যকে আবর্তন করছে, তখন যদি যে গতিতে তারা আবর্তিত হচ্ছে, পৃথিবী সাপেক্ষে যারা বড় বৃত্তে ঘুরছে বা ছোট বৃত্তে ঘুরছে যেটাই হোক, যে গতিতে তারা ঘুরছে, যদি পৃথিবী সাপেক্ষে সেই গতিটা কোনো গ্রহে স্লো হয়ে যায়, তাহলে পৃথিবীর থেকে দেখতে মনে হয় যে ওই গ্রহটা হচ্ছে পিছন দিকে চলছে। মানে যখন আমরা ট্রেনে চলি, আমাদের ট্রেনটা যদি গতিময় থাকে এবং পাশে যদি একটা কোনো স্লো গতির ট্রেন চলে, আপনারা দেখবেন যে মনে হয় যে ওই ওই ট্রেনটা উল্টো দিকে যাচ্ছে। দুটো দুটো ট্রেনই কিন্তু সমান্তরালেই যাচ্ছে, কিন্তু এই যেটাই ফার্স্ট যাচ্ছে, ফার্স্ট মুভিং ট্রেন থেকে দেখা যায় যে পাশের যে স্লো মুভিংটা আছে তাকে মনে হচ্ছে সে যেন উল্টো দিকে যাচ্ছে। আসলে এটা মনে হয়, পৃথিবী থেকে দেখে মনে হয় ওই গ্রহটা উল্টো দিকে যাচ্ছে, কিন্তু সে কিন্তু উল্টো দিকে যায় না, সে কিন্তু পৃথিবীর সঙ্গে সমান্তরালেই যায়। কিন্তু সূর্য থেকে যখন দূরত্ব বেড়ে যায়, তখন তাকে দেখে মনে হয় যে সে হচ্ছে উল্টো দিকে যাচ্ছে। এই হচ্ছে বকরি গ্রহের আহ ব্যাখ্যা। এইটুকু কি আমি বোঝাতে পেরেছি? হ্যাঁ ম্যাম, আর একবার একটু বলুন না। হ্যাঁ বলি, ম্যাম, ব্যাখ্যা তো বুঝলাম, কিন্তু এবারে লিখবো কি করে এটাই বুঝতে এটাই লিখবেন, পারছি না। এক্স্যাক্টলি এটাই লিখবেন, কারণ লেখাটা হচ্ছে আপনি কি বুঝছেন সেটা বড় ব্যাপার। হ্যাঁ, আপনি কি সংজ্ঞায়িত এখানে নাম্বার দেওয়ার ব্যাপার নেই যে আপনি এক্স্যাক্টলি না লিখলে আপনাকে নাম্বার দেবো না। আপনি কি আচ্ছা। বুঝছেন ওটাই লিখবেন, যে আমি এটা বুঝলাম। মানে সূর্যকে কেন্দ্র করে 9টা গ্রহ ঘুরছে, রাইট? এবার সূর্যকে কেন্দ্র করে যখন 9টা গ্রহ ঘুরছে তাদের নিজস্ব নিজস্ব অরবিটে, সূর্য হ্যাঁ, সাপেক্ষে কোনো গ্রহ যদি যে গতিতে তারা মুভ করছে, সেই গতিতে কোনো রকম ভাবে স্লো গতি হয় কোনো কারণে, তখন পৃথিবী সাপেক্ষে ওই গ্রহটাকে দেখে মনে হয় যে সে হচ্ছে উল্টো দিকে যাচ্ছে। সবাই এইভাবে যাচ্ছিল, গোল গোল ঘুরছিল, তখন হ্যাঁ। পৃথিবী থেকে দেখে মনে হয় যেন ওই গ্রহটা উল্টো দিকে যাচ্ছে, কিন্তু এটা হচ্ছে মনে হয়, কিন্তু সে কিন্তু উল্টো দিকে যায় না। সে ওই যেহেতু সূর্য থেকে তার দূরত্বটা বেড়ে যায়, সেই কারণে পৃথিবী থেকে মনে হয় যে ওই প্ল্যানেটটা হচ্ছে উল্টো দিকে যাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এখানে সৌম্যজিৎ বলে আপনাদের একজন বন্ধু আছে, ও আপনাদের সঙ্গেই পড়ে। ওর কাছে এরকম ভৌগোলিক ব্যাখ্যা অনেক আছে, ও আপনাদের হেল্প করতে পারে। ওর কাছে যদি কোনো রকম যেহেতু আমি ওকে ব্যক্তিগতভাবে চিনি, তাই আমি আপনাদেরকে বলে দিলাম, ওর কাছে এরকম অনেক ভিডিও পাবেন। তো যদি সৌম্যজিতের কাছে সেরকম কোনো বক্তৃত্ব নিয়ে কোনো ভিডিও থাকে, মানে ভৌগোলিক কারণের, তাহলে গ্রুপে শেয়ার করতে বলবো সৌম্যজিৎকে। ঠিক আছে ম্যাডাম, ওকে, আমি তাহলে তো দিয়ে দেবো। ভালোই হবে। হ্যাঁ, 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 হ্যাঁ। তো এই ডেফিনেটলি। এর যে একটা ভৌগোলিক হিসাব নিকাশ, সেটা একটা আলাদা পার্ট, সেটা কিন্তু আমাদের এই ফলিত জ্যোতিষের পার্ট নয়, সেটা হচ্ছে ম্যাথমেটিক্যাল জ্যোতিষের পার্ট। আমরা শুধুমাত্র ফলিত জ্যোতিষে কি বুঝবো, যে বকরি হয়ে যাওয়া বলতে কি বোঝায়,
বকরি হয়ে যাওয়া যাওয়া বলতে পৃথিবী সাপেক্ষে ওই যে প্ল্যানেটটি আছে তার গতিটা কোনো রকম ভাবে স্লোথ হয়ে যাওয়া, সেটা পৃথিবীর মানে সাপেক্ষে। দেখে মনে হয় কম, দেখলে দেখে মনে মনে হয় হয় কম, কম, সে কিন্তু কম গতিতে ঘুরছে না, কিন্তু কম সে নয়। নিজস্ব হ্যাঁ। গতিতেই ঘুরছে, কিন্তু হুম, পৃথিবীর সাপেক্ষে দেখে মনে হয় যেন ও পিছিয়ে যাচ্ছে। যেরকম ভাবে পিছিয়ে আমি ওই ট্রেনের এক্সাম্পলটা দিলাম, আপনি যখন একটা চলমান ট্রেনে রয়েছেন, আপনার ট্রেনটা যখন ফাস্ট মুভিং, পাশের কোনো ট্রেন যদি থাকে, বা ওই যে গাছগুলোকে আমরা দেখি না উল্টো দিকে চলে যাচ্ছে, কিন্তু তারা তো উল্টো দিকে যায় না, কিন্তু দেখে মনে হয় উল্টো দিকে যাচ্ছে। এক্স্যাক্টলি এই ম্যাম ব্যাপার। একটা একটা তাহলে করি, এখন যেমন শনি গ্রহ বকরি তো, এবার ওটা তো মিনেই বসাচ্ছে, মানে চার্টে সেক্ষেত্রে যে গ্রহ যে সেক্ষেত্রে কি ঘরে হয়, ছিল সেখানেই দেখুন, বসবে, ও না চার্ট সেখানেই করছে, বসবে। এটা যেহেতু গোচরের দুটো জিনিস আছে এখানে, শনি মহারাজ প্রত্যেকটি মানুষের জন্ম চার্টে একটি নিজস্ব জায়গায় বসে আছেন। ধরুন কারো হ্যাঁ, 4th হাউসে বসে আছেন, কারো ফিফথ না হাউসে আমি বসে সেটা আছেন। বলছি না, আমি সেটা বলছি না, আমি বলছি যে এখন যেমন এই কিছুদিন আগে শনি ঢুকলো নিয়ে অনেক হইচই হয়েছে, এবারে এখন যেমন শনি বকরি হয়েছে, কিন্তু মানে যখন চার্টে বসাবো, হ্যাঁ, তখন সেটা ওই মিনেই মিনেই বসবে, বসাবেন, একদম মিনেই শুধু বসাবেন, বকরি কিন্তু ব কি হয়, লেখা থাকবে। হ্যাঁ বকরি লেখা থাকবে। বকরি আমরা কিভাবে বুঝবো? আমরা যখন চার্ট, এখনো পর্যন্ত কি কেউ সফটওয়্যার কিনেছেন আপনাদের না গ্রুপে? কিনিনি, আমি সামনের মাসে কেনার করছি, আমার একটু ইয়ে আছে। আচ্ছা ম্যাডাম, মানে আমার কেন কনফিউশন আছে, আমার বৃহস্পতি বকরি, এবার অনেকে বলে আগের থেকে, এইটা আমার মানে খুব খুব মানে কৌতূহলের জায়গা, আমি যে আসছি, তার মানে আমি যাচ্ছি, আমরা হ্যাঁ। থাকি। আমি আশা করি যখন বকরি শেষ করব আপনাদের প্রশ্নের হুম, উত্তর আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, আচ্ছা, এই তো প্রশ্নটাই এইটা। হ্যাঁ, এবার আমরা কি বলবো, যারা যারা অলরেডি চার্ট দেখতে অভ্যস্ত হয়ে আছেন বা চার্ট প্র্যাকটিস করছেন, যারা এখন কোন রকম অ্যাপের মাধ্যমে দেখছেন, তারা দেখবেন যে প্ল্যানেটটার পাশে আর রেট্রোগেট লেখা থাকবে, আর বা কোনো কোনো অ্যাপে আছে স্টার চিহ্ন দেওয়া থাকে। হুম, যে যে হুম, প্ল্যানেটের পাশে এরকম স্টার চিহ্ন দেওয়া থাকবে বা আর লেখা থাকবে, ওই চার্টটাতে ওই প্ল্যানেটটা কিন্তু বকরি বা রেট্রোগেট। ঠিক আছে, এবার এই যে রেট্রোগেটটা হলো, তাদের আবার দিন আছে, যে কোন গ্রহটা কত দিন বক্তৃতা। বকরি থাকবে সেটা আমি দিয়ে দেবো। তার আগে আমরা একটু জেনে নিই যে এই বকরি, আমরা যখন প্রথম ক্লাস করেছিলাম প্রারব্ধ নিয়ে আমরা পড়েছিলাম, মনে আছে? যে প্রারব্ধ, কর্মফল ইত্যাদি, যে আমাদের এই যে জন্মটা হয়েছে, আমাদের প্রত্যেকের যে লগ্ন কুণ্ডলিটা, সেই লগ্ন কুণ্ডলিতে 9খানা গ্রহ, 27টা নক্ষত্র এবং 12খানা ভাব, 12খানা রাশি, তারা যে বিভিন্ন রকম ভাবে বসে আছে, এবং 700 কোটি মানুষের 700 কোটি রকম ভাবে, বা যাই হোক একটা নির্দিষ্ট প্যাটার্নে, তো সেইটা কেন? তার উত্তর আমরা পেয়েছিলাম যে আমাদের কর্মফলের, আমাদের যে প্রিভিয়াস লাইফগুলো ছিল তার যে কর্মফল, সেই কর্মফলের কর্মের ফল হিসাবে, ফলের ফল হিসাবে আমরা এই জন্মে আমাদের যে জন্ম কুণ্ডলীটা পেয়েছি, সেটা হচ্ছে তার একটা লেখচিত্র, যে আমরা কি কর্ম করেছিলাম এবং সেই কর্ম সাপেক্ষে আমাদের এই জন্মে কি কি ভোগ করতে হতে পারে, কোন প্ল্যানেটটি আমাদেরকে কি মানে কিসের ফল দেবে এবং কতটা ফল দেবে। তো সেই রকম ভাবে এই যে বক্রি হয়ে যাওয়া একটা গ্রহ আমাদের চার্টে এসে বসেছে। মূলত 5টা গ্রহকে বেশি বক্রি হতে দেখা যায়। সেগুলো হচ্ছে বৃহস্পতি, শুক্র, বুধ, মঙ্গল এবং শনি মহারাজ। এই 5টা গ্রহকে বক্রি হতে দেখা যায়। এছাড়া আম, আহ, এরা হচ্ছে বকৃতের ফলটা বেশি পরিমাণে দেয়। তো এই যে বকরি হয়ে যাওয়া ফল, আর রাহু কেতু, এরা হচ্ছে সব সময় বকরি। আর আহ সূর্য এবং চন্দ্র, তারা কখনোই বকরি হয় না। তাহলে কি বললাম, রাহু কেতু তারা সব সময় বকরি, তারা সব সময় উল্টো ঘোরে। চন্দ্র এবং সূর্য তারা কখনোই বকরি হয় না। বাদ বাকি যে 5টা প্ল্যানেট আছে, বৃহস্পতি, শুক্র, বুধ, মঙ্গল এবং শনি মহারাজ, এরা হচ্ছে মূল বকৃত্বের ফলটা দিয়ে থাকে। তাহলে যার চার্টে যে গ্রহটি বকরি হলো, সেই বকরিটা কেন হলো, তার উত্তরটা কি, সেখানে কিন্তু আমাদের পূর্ব জন্মের ইতিহাস লুকিয়ে আছে। সেটা কিরকম? ধরুন আমরা বৃহস্পতির কারকত্ব জানি,
বৃহস্পতির মূল কারকত্ব কি বলুন, এক কথায় বলুন। জ্ঞা- শিক্ষাদান জ্ঞান, জ্ঞান। জ্ঞানের কারক। জ্ঞানের কারক হচ্ছে বৃহস্পতি। তাহলে বৃহস্পতি, আচ্ছা এই যে বক্রী গ্রহ, সে যদি কারোর চার্টে থাকে, থেকে সে কি করবে, সে ফলটা কি দেবে? এই যে বক্রী গ্রহ, তার মধ্যে একটা চেষ্টা বল থাকে। চেষ্টা বল, অনেক রকম বল আপনারা পড়বেন এরপরে। তার মধ্যে একটা হচ্ছে চেষ্টা বল। অর্থাৎ কি না, সে যে ভাবটাতে বসবে, যে ভাবের কারক হয়ে যে ভাবটাতে বসবে, সেই ভাবের ফল দেওয়ার সর্বোচ্চ চেষ্টা কিন্তু এই বক্রী গ্রহ করবে। মানে একটা সাধারণ গ্রহ থেকে 3 টাইমস শক্তিশালী কিন্তু এই বক্রী গ্রহ হয়ে থাকে। মানে সে যে ফলটা দেবে বলে এসেছে, সেইটা দেওয়ার জন্য তার সর্বোচ্চ চেষ্টা কিন্তু থাকবে। মানে আমাদের প্রিভিয়াস লাইফে আমরা যে ভুল করেছিলাম, সেই ভুল থেকে আমরা শিক্ষা নিতে পারিনি। শিক্ষা নিতে না পারার জন্য বক্রী গ্রহ আমাদের জন্মচার্টে এই জন্মে এসে বসে আছে সেই শিক্ষাটা দেওয়ার জন্য। কিন্তু আমরা এই জন্মেও সেই শিক্ষাটা খুব চট করে শিখবো না, শিখতে পারবো না। সেই কারণে ওই বক্রী গ্রহকে বলবো হচ্ছে উল্টো খোপড়ির মাথা, যাদের মাথা হচ্ছে বলে না ওই উল্টো খোপড়ির উল্টো বুদ্ধি, সেইটা আমরা বক্রী গ্রহকে বলতে পারি। বক্রী গ্রহ রিপিট অ্যান্ড রিপিট অ্যান্ড রিপিট অ্যান্ড সেই কাজ কিন্তু আমাদের দিয়ে করায়, যতক্ষণ পর্যন্ত আমাদের সেই শিক্ষাটা কমপ্লিট না হচ্ছে। তো সেই জন্য যার যে চার্টে যে গ্রহটা বক্রী হয়ে রয়েছে, যে ভাবের কারকত্ব এবং যে ভাবে বসে আছে, সেই কারকত্বের কিন্তু মানে রিপিটেশন দেখতে পাওয়া যায় লাইফে। কিরকম? এবার আমরা বৃহস্পতিতে আসি। সর্বপ্রথম বৃহস্পতি বক্রী কেন হয় এবং হলে কি ফল পাওয়া যায়। বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারক। তাহলে বৃহস্পতিকে আমরা কি কার সঙ্গে তুলনা করি? গুরুর সঙ্গে। সে দেবতাদের গুরু। তার প্রধান কাজ কি? তার প্রধান কাজ হচ্ছে জ্ঞান আহরণ করা এবং জ্ঞান বিতরণ করা। এটাই তো গুরুর কাজ। এবং সেটা সমবন্টন হতে হবে। ছোট বড় কোনো কিছু দেখে সে জ্ঞান বিতরণ করবে না। জ্ঞান এমন একটা জিনিস, যে জিনিসটা বিতরণ করলে সবসময় বাড়ে। জ্ঞান যত মানুষকে দেবো, মানে আমি একটা জিনিস শিখে নিয়েছি, এটা আমাকে শিখতে অনেক কষ্ট করতে হয়েছে। আমাকে 5 পাতা পড়ার পরে গিয়ে আমি একটা জিনিস শিখতে পেরেছি। এবং এই শেখার পরে আমার মধ্যে সাত্বিকতার যে গুণ, সেটা হচ্ছে উন্মুক্ত। আমি যত জ্ঞানী হব, আমি যত শিখতে পারবো, তত আমাদের মধ্যে যে সাত্বিক গুণটা, সেটার উন্মোচন হবে। কিন্তু আমার মধ্যে যদি ঈর্ষা চলে আসে, আমার মধ্যে যদি হিংসা চলে আসে, এটা কোন গুণ? আমি ভাবলাম আমি শিখেছি, আমি কেন ওকে শিখাতে যাব? এটা হচ্ছে তমগুণ। এবং এই তমগুণ কিন্তু কখনোই কোনো গুরুর জন্য কিন্তু উচিত কার্য নয়। এই তমগুণের আহ বশীভূত হয়ে যাওয়া। কোনো গুরু, সে যদি যথেষ্ট জ্ঞান অবলম্বন করেছে, জ্ঞান সে আরোহণ করেছে, সে শিখেছে, সে কালেক্ট করেছে, সে গুরুর পর্যায়ে সে রয়েছে, তথাপি সে এরকম প্রচুর মানুষ আপনারা দেখতে পারবেন। আমাদের জীবনে প্রচুর মানুষকে আমরা এরকম পাবো যে আমরা তাদেরকে আহ ক্ষমা করুন ঈশ্বর, তাদেরকে গুরু হিসাবে আহ জেনেছি। গুরু হিসাবে তার কাছে আমরা রয়েছি বছরের পর বছর, কিন্তু আমরা সেখান থেকে কিচ্ছু পাইনি। মানে সেই মানুষটা কার্পণ্য করলো। তার গুরুর, তার যে আহ, দেওয়া ছিল জ্ঞান, দেওয়ার যে কথা ছিল, জ্ঞান বিতরণের কথা ছিল, সে সেটা করলো না। সে সেটা কি করলো? তার নিজের মধ্যে রেখে দিল। অর্থাৎ সে কি সঠিক কাজ করলো গুরু হিসাবে? না, সে সঠিক কাজ করলো না। সে তার সত্ত্বগুণটাকে অবলুপ্ত করে তার যে তমগুণ, তার বশীভূত হয়ে গেল। তো যে মানুষটি গুরু হওয়া সত্ত্বেও বা জ্ঞান আহরণ করা সত্ত্বেও এই কাজটা করেনি, মানে আমি যদি একজন গুরু এ জন্মে হয়ে থাকি এবং আমি যা শিখছি আমি আপনাদের সেটা শেখাচ্ছি না, আমার কাছে যতটুকু আছে আমি আপনাদেরকে উজাড় করে দিচ্ছি না, আমি 1.5 ঘন্টায় যতটুকুনি দেওয়া যায় ওই ছুঁয়ে 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 চলে গেলাম, আপনারা বুঝলেন না, আপনাদেরকে আমি ক্লিয়ার করতে পারলাম না, এবং পারলাম কি পারলাম না আমার তাতে কোনো দায় নেই। আমার এটুকু বলা ছিল বলে আমি বেরিয়ে গেলাম। আমি গুরুর, আমার হতে পারে যে আমি হয়তো 2টো অক্ষর জানি, সেই 2টো অক্ষরটা এক্স্যাক্টলি আমার কর্তব্য আপনাদেরকে 2টো অক্ষরই শেখানো। এই জ্যোতিষ একটা সমুদ্র, আমরা কেউই অগাধ জেনে বসে নেই, আমরা সবাই ওই বালুকোনাই কুড়াতে পেরেছি। কিন্তু আমি যদি একজন গুরু হয়ে সেখানে কার্পণ্য করি, অর্থাৎ আমার কিন্তু জ্ঞানের অভিশাপ লাগবে। আমি আগামী জন্মে কিন্তু আমার জন্ম চার্টে বৃহস্পতি
রেট্রো বা বক্রী হয়ে আমি জন্মগ্রহণ করব। কারণ আমার কাজ ছিল জ্ঞান বিতরণ করা, আমি সেটা করিনি। আমার যে জ্ঞান ছিল আমি সেটা যথেষ্ট, আমার জ্ঞান যে বিতরণ করার কথা ছিল সেটা আমি করতে পারিনি। আমি অন্যায় করেছি আমার শিষ্যদের সঙ্গে, আমি অন্যায় করেছি আমার এই জ্ঞানের সঙ্গে, আমি অন্যায় করেছি আমার গুরুর সঙ্গে, কারণ গুরু আমাকে শিখিয়েছিলেন, আমি তার কাছ থেকে শিখেছি। আমার কর্তব্য ছিল আমার শিষ্য শিষ্যা বা আমার শিক্ষার্থীদের শেখানো, সেটা আমি করিনি। তো যাদের জন্ম চার্টে এই রকম ভাবে বৃহস্পতি রেট্রোগ্রেড থাকবে, বকরি থাকবে, তাদের আগের জন্মে কিন্তু এই ক্রিয়াগুলো বা এই কর্মগুলো ছিল। সে হয় তার শিক্ষার্থীর সঙ্গে বা তার গুরুর সঙ্গে বা গুরুস্থানীয় ব্যক্তির সঙ্গে বা জ্ঞানের সঙ্গে কোনো না কোনো অন্যায় কর্ম করেছিলেন। সেই কারণে কিন্তু তার এই জন্মে ওই যে বৃহস্পতির যে সুফল, সেটা কিন্তু সে একদম সরাসরি ভাবে পেল না, পাবে, ঘুরিয়ে পাবে। এবং তার জীবনে এই জন্মে ওই যে বৃহস্পতি, সে তাকে এ জন্মে কি করাবে, আবার শেখাবে, আবার শেখাবে। বৃহস্পতির রেট্রো যাদের রয়েছে তাদের মধ্যে একটা এ জন্মেও জন্ম থেকে একটা জ্ঞান পিপাসার আকর্ষণ থাকে অমোঘ। তারা যেখানেই যায়, যে অবস্থাতেই থাকে, তারা শিখতে চায়। তাদের কাছে মানে তাদের জ্ঞান আহরণের মানে কোনো শেষ নেই, ইচ্ছার কোনো শেষ নেই। তারা সর্বত্র কিছু না কিছু শিখছে। কিন্তু সেই শেখাটাকে যে কিভাবে সে কাজে লাগাবে, সেটা কিন্তু সে সঠিকভাবে জেনে উঠতে পারে না এই জন্য। ততক্ষণ পর্যন্ত জানবে না, মানে যতক্ষণ তার ওই আগের জন্মের কর্মের যে একটা পেন্ডিং কর্ম রয়ে রয়ে যায়, সেই পেন্ডিং কর্মটা যতক্ষণ পর্যন্ত ক্লিন না হবে, ততক্ষণ কিন্তু তাকে জ্ঞান আহরণ করেই যেতে হবে। কিন্তু সে সঠিক পথ খুঁজে পাবে না। যখনই সে মানে তার ওই পেন্ডিং কর্মটা কমপ্লিট হবে, তখন কিন্তু সে তার এই জ্ঞানটাকে সঠিকভাবে মানে দেওয়ার পথ খুঁজে পাবে। এই যে বৃহস্পতি যাদের রেট্রোগেট আছে, এদের বাড়িতে যদি খোঁজেন তাহলে দেখতে পারবেন যে গাদা গাদা বই, প্রচুর বই কালেকশনের করা তাদের মধ্যে কিন্তু ইচ্ছা থাকে। এবং বাড়িতে যদি কখনো যান দেখবেন প্রচুর বই, কিন্তু ওই বই যে কটা মানে পড়েছে তার কোনো হদিশ নেই। হয়তো 100খানা বই কিনে রেখেছেন, দুটো পড়েছে, বাকি ওরকম সাজানোই আছে। কিন্তু বৃহস্পতি রেট্রোগেট হলে তাদের বাড়িতে কিন্তু এরকম বই বা বইয়ের না ম্যাম, এটা পাওয়া যায়। এটা বলা যাচ্ছে না। আমি যেমন প্রচুর বই কিনি এবং পড়িও। হ্যাঁ, আপনি পড়েন, পড়েন, কিন্তু আপনি যদি এটা এটা দেখবেন আপনি পড়েছেন প্রথম দু দু অধ্যায়, 3 অধ্যায়, শেষের 3 অধ্যায় না পড়েননি। না 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 না, একেবারেই না। তাহলে আপনার এক অন্য একটা কোনো বই ক্যারেক্টার 4বার 5বারও পড়েছি। সাধারণত ভাবে বৃহস্পতির হ্যাঁ। রেট্রো হলে আচ্ছা এগুলো ম্যাম, দেখতে পাওয়া এখানে যায়। এখানে একটা প্রশ্ন আছে ম্যাম। এখন আচ্ছা, প্রশ্ন নয়, বৃহস্পতি তো এখন কোনো জ্ঞানের প্রশ্ন নয়। কারক। শিবানী এটা কি যে কোনো... শিবানী, এখন কোনো প্রশ্ন নয়, প্রশ্ন রেখে দিন, পড়াটা কমপ্লিট হোক। আচ্ছা, সবার সব ওকে প্রশ্ন রেখে দেবেন, ওকে কোনো কথা হবে না মাঝখানে। ওকে ওকে হ্যাঁ। ওকে। আচ্ছা, আর এই যারা বৃহস্পতি রেট্রোগেট নিয়ে জন্মায় তাদের জন্ম থেকেই কিন্তু মহাদেবের প্রতি, ভগবান মহাদেবের প্রতি একটা অগাধ ভালোবাসা, অগাধ টান দেখতে পাওয়া যায়। এবং এদের বাড়িতে ভগবান মহাদেবের লিঙ্গ বা তার ছবি বা তার বিষয়বস্তুও কিন্তু খুঁজলে আপনারা পেয়ে যাবেন। এই হলো বৃহস্পতি রেট্রোগেটের কারণ। এই পর্যন্ত ম্যাম, কি আর সবার? ম্যাম বলছি যে মানে বৃহস্পতি ধরুন যেমন মিথুন লগ্নের ক্ষেত্রে সপ্তম ভাবের কারক, তাহলে সে বক্রী হলে কি মানে বিবাহ রিলেটেড কোনো প্রবলেম? আমি বলছি আমি বলছি বৃহস্পতি কেন রেট্রোগেট হলো সেইটুকু, ফলাফলে আসছি না। হুম। ঠিক আছে, কেন রেট্রোগেট হয়েছে সেটুকু জানবো। 5টা প্ল্যানেট নিয়ে আমরা আলোচনা করব যে কে কোন গ্রহটা রেট্রোগেট হয়েছে কেন। আমাদের প্রিভিয়াস লাইফ থেকে আপনার তো জানতে হবে যে আপনার যে এই জন্মে আমি দেখলাম যে কোনো চার্টেরই একটা প্ল্যানেট সে হচ্ছে বকরি হয়ে রয়েছে। তো সে কি ফল দেবে সেটা আপনাকে জানতে হবে, এবং সে কেন বকরি হয়েছে এটা আপনাকে যদি আপনি নিজেও প্রশ্ন করতে চান এটা কেন বকরি হলো, সেইটা আজকে আমরা জানবো। আমরা যখন ম্যাম, পরবর্তী, পেন্ডিং কর্মটা কি? মানে আগের জন্মে আপনার যে কাজটা করার কথা ছিল আপনি সেটা কমপ্লিটলি আচ্ছা। করেননি, সেই কর্মটা বাকি রয়ে গেছে, সেটা আপনাকে এই জন্মে আবার করার সুযোগ দেওয়া হবে। আপনি যদি এই জন্মে সেটা শেষ করতে পারলেন তাহলে ওই কর্মটা এখানে শেষ হলো। আদারওয়াইজ আপনাকে আবার ওই একই কর্ম নিয়ে জন্মগ্রহণ করতে হবে ওই একটা কাজ সম্পূর্ণ করার জন্য। এবার মানে এরকম লেখা যেতে পারে ম্যাম, গুরুর ধর্ম সঠিকভাবে পালন না করার জন্য রেট্রোগেট হয়েছে। একদম একদম, এবার সেটা আপনাকে এই জন্মে সুযোগ দেওয়া হলো, আপনি এবার সেটা, এবং যাদের কিনা বৃহস্পতি রেট্রোগেট হয় তারা কিন্তু সঠিক গুরুর মাধ্যম, সঠিক গুরুকে খুঁজে পাওয়ার জন্য তাকে কিন্তু অনেক বেগ পেতে হয়। তাদের কিন্তু বারবারই
গুরু নির্বাচনে ভুল হয়ে যাওয়া, শেষমেশ নিজেকে নিজের মানে নিজে চেষ্টা করে বেশি শেখা, যতটা না সেই গুরুর কাছ থেকে সাধারণ একজন যার কাছে বৃহস্পতি শুভ অবস্থায় বসে আছে, সে যতটা গুরুর কৃপা লাভ করে বা গুরুর দাক্ষিণ্য লাভ করে, রেট্রোগেট প্ল্যানেটরা সেটা পারে না। তাদেরকে কি করতে হয়, অনেক বেশি পরিশ্রম নিজেকে দিতে হয়। গুরুর কাছ থেকে যতটা না সে পাচ্ছে, তার থেকে সে নিজেকে বেশি মানে আহ, কি বলবো, নিজেকে নিজে চেষ্টা করে আর কি সেই জায়গাটা পূরণ করতে হয় শিক্ষার ক্ষেত্রে, যে কোনো শিক্ষার ক্ষেত্রে। তো এরপরে বৃহস্পতি আমরা কমপ্লিট করলাম। এই পর্যন্ত আপনাদের কারোর কোনো আর প্রশ্ন আছে বৃহস্পতি নিয়ে? না ম্যাম। আচ্ছা, খুব ভালো। এরপর আমরা চলে যাব শুক্র। যদি শুক্র প্ল্যানেট রেট্রোগ্রেড হয়, কেন হলো? শুক্র থেকে আমরা প্রথমেই কি বিচার করি? শুক্র, এক কথায় বলুন, শুক্র কিসের কারক? সৌন্দর্য। সৌন্দর্য। হ্যাঁ, মানে প্রেম। সম্পর্কের কথা বলো, আমরা একটু ভালোবাসা, সম্পর্কে আলোচনা করবো। নিশ্চয়। প্রেম, প্রেম এবং আমাদের ভালো। পার্টনার, মানে আমাদের স্বামী স্ত্রী বা পাউস, এটা ধরবো। তো যদি এই জন্মে আমি আমার যে প্রেম আছে, ধরুন সৌন্দর্যটাকেও ধরে নিলাম, যে মানুষ সুন্দর, চাক্ষুষ নজরে যে মানুষ সুন্দর, সেই মানুষটা যদি তার সৌন্দর্যকে কাজে লাগিয়ে কোনো অপকর্ম করে, বুঝতে পারছেন আমি কি বোঝাচ্ছি? হুম। কোনো হ্যাঁ মানুষ ম্যাম। তার সৌন্দর্যকে কাজে লাগিয়ে যদি কোনো অপকর্ম করে, অথবা যদি কোনো মানুষ তার পার্টনারের সঙ্গে, পার্টনারকে অত্যাচার করে, পার্টনারকে তার যে যথোচিত যে সম্মান দেওয়া, যে সুখ দেওয়া, সেইগুলো থেকে তাকে বঞ্চিত করে, অথবা তার, আমরা জেনেছি শুক্র হচ্ছে সম্পদের কারক, রাইট? যদি সম্পদকে কাজে লাগিয়ে কোনো মানুষ অপকর্ম করে, অর্থাৎ কোথাও ঘুষ দিয়ে দিলাম, একটা ভালো কাজ, একটা খারাপ কাজ করেছি, কিছু টাকা পয়সা দিয়ে সেটাকে সালটে দিলাম, দিয়ে আমি সাধু হয়ে গেলাম, কিন্তু এটা তো ঠিক কাজ নয়, আমরা শুক্রর মিসইউজ করলাম, তাহলে এই মানুষটারও কিন্তু আগামী জন্মে শুক্র রেট্রোগেট হতে পারে। এই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু দেখতে পাওয়া যায়, যারা শুক্র রেট্রোগেট নিয়ে বসেছে, তাদের জীবনে দেখতে পাওয়া যায়, তাদেরকে বলা হয় যে তাদের জীবনে যে পার্টনারটা আছে না, প্রেমিকা বা বউ বা স্বামী, স্বামীটা ধরবো না এক্ষেত্রে, শুধু স্ত্রী ধরবো, কারণ স্বামীর বিচারটা মঙ্গল থেকে করা হয়। প্রেমিক মানে প্রেমিকা অথবা স্ত্রী, এটা ধরবো। এই মানুষগুলোর যদি মেলদের ক্ষেত্রে হয়, পুরুষদের ক্ষেত্রে হয়, তাহলে তাদের জীবনে যে পার্টনার থাকে, প্রেমিকা কিংবা স্ত্রী, ধরা হয় সেই মানুষটার জীবনে যে পার্টনার কিংবা স্ত্রী এসেছে এ জন্মে, সে হচ্ছে প্রিভিয়াস লাইফেও তার পার্টনারই ছিল, এবং এই মানুষটা ওই আগের জন্মে ওই মানুষটার সঙ্গে এত অত্যাচার করেছে, এত নির্মমতা তাকে দেখিয়েছে, যে সেই মানুষটা এই জন্মে জন্মেছেই তার প্রতিশোধটা নেবার জন্য। এবং রেট্রোগ্রেড প্ল্যানেট যাদের শুক্র, তাদের কিন্তু এই জন্মে বিবাহিত জীবন সুখের নয়, এবং পার্টনারকে নিয়ে কিন্তু সে স্যাটিসফাইড নয়, কারণ যে কর্মটা সে আগের জন্মে করেছিল সেই একই কর্মফল সে এই জন্মেও পাবে। এরপরে তাকে আবার সুযোগ দেওয়া হয়, যদি সেটাকে সে শুধরে নিতে পারে, তথাপি সহ্য করে গিয়ে সেটাকে সহ্য করে, কারণ কর্মটা সে আগের জন্মে করে এসছে, তাকে তো সহ্য করতেই হবে। কিন্তু সে যদি আবারও এটা রিপিট করে, তাহলে আবার তাকে এই কর্ম নিয়েই কিন্তু জন্মাতে হবে। এটুকু ক্লিয়ার হলো? হ্যাঁ ম্যাম। এদের জীবনে কিন্তু বারবার এক্স কে ফিরে আসতে দেখতে পাওয়া যায়, মানে এদের জীবনে, আমি বলেছি প্রথমেই যে রেট্রোগ্রেড প্ল্যানেট থাকলে কি হয়, কোনো কাজ রিপিট অ্যান্ড রিপিট হয়, মানে তোমার এখনো শিক্ষা পূরণ হয়নি, তুমি এখনো পর্যন্ত তোমার নিজেকে শুধরোতে পারোনি, তার জন্য রিপিটেশন দেবে। বকরি গ্রহ কিন্তু রিপিটেশন দেয় যে কোনো কাজ, মানে যে কোনো কর্মের। তো এদের জীবনে দেখতে পাওয়া যায় ব্রেকআপ অ্যান্ড ব্রেকআপ, ব্রেকআপ অ্যান্ড ব্রেকআপ চলতে থাকে, মানে 6 মাস প্রেম চলবে, 3 মাস ব্রেকআপ, আবার কেউ কারোর সঙ্গে কথা বলছে না, 4 মাসের মধ্যে আবার ওই প্রেমিকা ফিরে চলে আসবে। বা এরকম দেখা গেল 6 বছর কারোর সঙ্গে কারো যোগাযোগই নেই, 6 বছর 1 মাস পরে ওই প্রেমিকা আবার ফিরে এসছে। বা বিয়েও হয়ে গেছে, একটা এক্স লাইফে ছিল, বিয়ে হয়ে গেছে, সুখে শান্তিতে ঘর করছে, বউ বাচ্চা আছে, হঠাৎ করে এক্সের টেক্সট, কেমন আছিস, তোর কথা খুব মনে পড়ছে, হয়ে গেল সংসারের ইতি গজ। তো এই ধরনের মানুষদের জীবনে কিন্তু এই এক্স কে রিটার্ন আসতে দেখতে পাওয়া যায়। তো এই হলো শুক্র কেন রেট্রোগ্রেড থাকে।
এটা নিয়ে আর কারো কোনো প্রশ্ন আছে? না ম্যাম। খুব ভালো। তো এই যে দুটো জিনিস আমরা কিন্তু যদি রেট্রোগ্রেড প্ল্যানেট দেখি তাহলে আমরা কতগুলো প্রেডিকশন পেয়ে গেলাম এখান থেকে। 8টা 10টা প্রেডিকশন অনেক। কিন্তু আমরা উল্টো দিকের মানুষটাকে বলতেই পারবো, এবং প্রত্যেকটা সত্য। হুম। আচ্ছা, তারপরে আমরা চলে আসি বুধ। বুধের কারকত্ব কি, এক কথায় বলো। বালক, বাচ্চা। কারকত্ব বলবে, রিলেশনশিপ বলবে। বুদ্ধি। বুদ্ধি, বুদ্ধির বুধ। কারক। আর বাপরে। বুদ্ধি আর এই জ্ঞান। ও সরি ম্যাম, কমিউনিকেশন, ভুল ভাল বলছি কেন? বুদ্ধি এবং বাক্পটুতা। বাক শক্তি, কথা বলার বাকশক্তি, ক্ষমতা। বুধ যোগাযোগ। আমাদেরকে কথা বলার ক্ষমতা প্রোভাইড করে। যে যত ভালো কথা বলতে পারে, যে যত সুন্দর গুছিয়ে কথা বলতে পারে, কথা বলতে গেলে কি লাগে, কয়েকটা শব্দ লাগে, কয়েকটা বাক্য লাগে, তাই তো? কিন্তু কোন সময় কোন মানে বাক্যটা এবং কোন সময় কোন শব্দটা ইউজ করব, এইটার জন্য কিন্তু বুধের মানে আনুকূল্য দরকার। বুধ যদি সঠিক না হয় তাহলে কি হবে, আমরা এমন এমন সময় এমন এমন বেঠিক কথা বলে ফেলবো যে আমাদের কথার জন্য সেই মহলটা, সেই পরিবেশটা নষ্ট হয়ে যাবে, সম্পর্ক শত্রুতায় পরিণত হয়ে যাবে। তো বুধের বুদ্ধি এবং কথা, এই দুটোর কারকত্ব মেইনলি হচ্ছে বুধকে দেওয়া হয়েছে। আর বুধ থেকে আমরা কোন কোন রিলেশনশিপ গুলোকে দেখে দেখে থাকি, কোন সম্পর্কগুলো বলো? প্রেমিক প্রেমিকা। কোন কোন সম্পর্ককে মিন করি আমরা বুধ দিয়ে? প্রেমিক প্রেমিকা। প্রেমিক প্রেমিকা। আর প্রেমিক প্রেমিকা। আর কি? ছোট ভাই, আর হ্যাঁ, হচ্ছে মামা। ছোট ছোট ম্যাম, ভাইয়া। ভাই তো মঙ্গল থেকে দেখা হয়। মঙ্গল, মঙ্গল ভাই, ছোট ভাই বোনের অনুজোর ক্ষেত্রে আমরা বুধকেও ধরে থাকি। মানে ছোট ছোট ছেলে মেয়ে, ছোট 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 ছেলে। ছেলে। চতুর্থ আর কি? ভাবে তৃতীয় ভাব, মামা। আর মামা, চৌত্রিশ ভাবিকা, মামা হয়, মামা, ছোট মামা। কমিউনিকেশন ছোট মামা। করি আমরা আচ্ছা। কি, বুধকে দিয়ে আমরা আরো কি করি, যে কমিউনিকেশনের জায়গাটা দেখি। তাহলে যদি কোনো ব্যক্তি তার প্রিভিয়াস লাইফে বা এই জন্মে যদি আমি আমার বুদ্ধির দ্বারা, আমার বাক্যের দ্বারা, আমার মামা, আমার ছোট মামা, কিংবা আমার যে ওই শুক্রের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র প্রেমিকা বলেছিলাম, আর বুধের ক্ষেত্রে কিন্তু প্রেমিক প্রেমিকা দুটোই। হুম। তাহলে আমার যে প্রেমিক প্রেমিকা তাকে, আর কি, ছোট বাচ্চা, ছোট বাচ্চাটা রইলো, এটা এটা সার্বিকভাবে। তো মূলত হচ্ছে যদি আমি আমার মানে আমার যোগাযোগ ব্যবস্থা খুব ভালো, আমি আমার যোগাযোগের হাত অনেক দূর পর্যন্ত, সেই যোগাযোগটাকে কাজে লাগিয়ে যদি আমি কোনো বেঠিক কাজ করে থাকি, করে ফেলি, আমি একটা কল করলাম অমুক বড়বাবুকে, অমুক নেতাকে, দিয়ে আমি একটা কালো কাজটাকে সাদা বানিয়ে ফেললাম, আমার যোগাযোগটাকে মিস ইউজ করলাম। এই যোগাযোগটা ঈশ্বর আমাকে দিয়েছিলেন সঠিক সময় ব্যবহার করার জন্য, সেটা আমার জন্য না। একটা বিপদে মানুষ পড়লো, তার একটা এই মুহূর্তে হেল্পের দরকার, আমার একটা কলে একটা মানুষের জীবন মৃত্যু সংশয় থেকে বাঁচিয়ে আনতে আমি পারি, যদি সেই মানুষটা নির্দোষ হয়। সেই ক্ষমতাটা ঈশ্বর আমায় দিয়েছিলেন, যে তোমাকে একটা এক্সট্রা পাওয়ার দিলাম, যে তোমার কমিউনিকেশন স্কিলটা অনেক বেশি ভালো হবে, তুমি যোগাযোগের মাধ্যমে মানুষকে হিলিং দেবে, মানুষকে তুমি ভালো মানে তাকে একটা সুপথ দেখিয়ে দেবে। অথচ আমি কি করলাম, ওই যোগাযোগটাকে আমি ব্যক্তিগত স্বার্থে আবার ব্যবহার করে একটা কালো কাজকে সাদা করে ফেললাম। তাহলে আমি আমার যোগাযোগের জায়গাটাকে মিস ইউজ করলাম, এবং আমি আমার বাক্য, আমি আমার বুদ্ধিকে লাগিয়ে আমার ছোট মামাকে কোনো না কোনো ভাবে ঠকিয়ে দিলাম। কোনো একটা সম্পত্তি আমার হয়তো মায়ের পাওয়ার কথা ছিল না, আমি আমার মামাকে ঠকিয়ে নিয়ে নিলাম, বা তাকে হার্ট করলাম। আমার আহ, কথার মাধ্যমে আমার মামা চরমভাবে আঘাতপ্রাপ্ত হলো। বা ওই যে প্রেমিক প্রেমিকা, প্রেমিক প্রেমিকাকে তো ঠকানোর অনেকগুলো স্কিল থাকে, অনেক রকম ভাবে ঠকানো যায়। কিন্তু যদি আমার বুদ্ধি এবং আমার বাক্যের মাধ্যমে আমি তাকে জর্জরিত করলাম, তাহলে আমার আগামী জন্মে বুধ বক্রী হতে পারে। এবং যাদের জন্মে এই জন্মে বুধ বক্রী হয়ে রয়েছে, তাদের আগের জন্মে এই ধরনের কর্ম রয়েছে। কোনটা পার্টিকুলার ছিল সেটা অতটা মানে বলাটা আমি এখনো শিখিনি। হয়তো কোনো জ্ঞানী ব্যক্তি বলতে পারবেন, আরো যারা অনেক মানে শ্রদ্ধেয়, তারা অনেকটা পড়াশুনো করে ফেলেছেন, তারা হয়তো পার্টিকুলার কারণটা বলতে পারবেন। আমরা মোটামুটি এই কারণগুলো, যে এই এই কর্ম থাকলে বুধ কিন্তু বক্রী হয়। ক্লিয়ার? হুম। কোনো প্রশ্ন আছে বুধ নিয়ে আর? ম্যাম বুধ বলছি যখন বক্রী একসাথে থাকে,
বুধ যাদের বকরি থাকে, হ্যাঁ প্রকৃতি বলুন। বলছি একসাথে 2 থেকে 3টি প্ল্যানেট কি রেট্রো হতে পারে নাকি হ্যাঁ একটাই হয়? মানে একসাথে 2 থেকে 3টে প্ল্যানেট কি রেট্রো অবশ্যই হতে হতে পারে? পারে। একদম আচ্ছা। একটা চার্টে 2-3টে বকরি প্ল্যানেট হয়ে গেলে বরং সেটাকে ভালো ধরা যায়। এবার ধরো একসঙ্গে একই ঘরে একটা বকরি প্ল্যানেট বসে রয়েছে আর একটা ভালো প্ল্যানেট বসে রয়েছে, শুভ প্ল্যানেট বসে রয়েছে, তাহলে সেক্ষেত্রে ফল কি হবে? তাহলে ফল হবে যে বকরি গ্রহের ওই যে উল্টো খোপড়ি, তার মাথায় যত সব উল্টো উল্টো বুদ্ধি থাকবে, ওই উল্টো বুদ্ধি সে চালনা করার চেষ্টা করবে। কিন্তু যদি শুভ কোনো গ্রহ বসে থাকে তার আনুকূল্যে, ওই যে অনুগৃহীত হয়ে যাওয়া বলে, তো সে হচ্ছে তাকে, মানে একটা হচ্ছে উল্টো খুপড়ির মাথা, সে বলবে যে চলো একটা অদ্ভুত কর্ম করি। আর সে সেটাই মানে এই ধরনের কর্ম, উল্টো কর্ম, অদ্ভুত কর্ম, এই সমস্ত বকরি গ্রহরা করিয়ে থাকে। তো সে করার জন্য উদ্যত হবে। কিন্তু যদি কোনো সাথে ভালো প্ল্যানেট বসে থাকে বা ভালো প্ল্যানেটের দৃষ্টি থাকে, সেটাকে কি বোঝাবে যে না, এটা করা যাবে না। ধরো বকরি বুধ এবং তার সঙ্গে রবি বসে আছে, এবার তার মাথায় হচ্ছে প্ল্যান চলছে, আমার পড়াশোনাটা এবার ভালো হয়নি, আমি এবার ইয়ার গ্যাপ দিয়ে দেবো। ইয়ার গ্যাপ দিয়ে দিলে হয়তো সামনের বছর আরো খারাপ হবে, সে ডিপ্রেশনে চলে গিয়ে নেশা ভাঙ করে একাকার করে ফেলবে, এরকম হতে পারে। তখন রবি বসে আছে, মানে বাবা, বাবা এসে তাকে বুদ্ধি দিল যে না বাবা তুমি এরকম করো না, তুমি যেটুকু প্রস্তুতি নিয়েছো তুমি সেইটুকু পরীক্ষা দাও, তাতে তোমার যা ফল আসবে তাতেই আমরা সন্তুষ্ট। এবং সেই কথা শুনে গিয়ে এই বকরি বুধটা করলো, তার যে পড়াশোনার জায়গাটা, তার যে স্কিলের জায়গাটা সে এগিয়ে নিয়ে গেল। এটা হতে পারে। আর একটা কি হলো, ধরো বকরি বুধ আর বকরি মঙ্গল, দুই উল্টো খুপড়ির মানুষ একসাথে বসেছে, মানে একই চার্টের একটা গ্রহের মানে ঘরের মধ্যে বকরি বুধ এবং বকরি মঙ্গল তারা বসে রয়েছে বা দৃষ্টি বিনিময় করছে, কোনো রকম একটা সম্পর্ক তৈরি করেছে। তাহলে কি হবে? তাহলে বলবে যে ওই রকম, যে চল ভাই আহ, ডাকাতি করে আসি, অনেক টাকার দরকার, ডাকাতি করে আসি। বুধ বললো ডাকাতি করে আসি, মঙ্গল এসে বুদ্ধি দেবে ডাকাতি যখন করবি চল তাহলে ব্যাংকে গিয়ে করবি। এইরকম মানে উদ্ভট বুদ্ধি দেওয়ার আর কি আহ, এটা থাকে। অবশ্যই একাধিক প্ল্যানেট বকরি থাকতে পারে। আচ্ছা আর যাদের যদি তাতে ক্ষেত্র কি ফল বিনিময় হবে করে, ম্যাম একাধিক প্ল্যানেট বকরি থাকলে? একাধিক প্ল্যানেট বকরি থাকলে ভালো ফল দেয়, যদি তিন দুটো তিনটে এরকম দেখতে পাওয়া যায়। আর তবে যদি ওটা ম্যাম দেখতে হবে ক্ষেত্র যে কোন বিনিময় করে, বকরি যে বসে আছে, বকরি বসে তাদের মধ্যে সম্পর্কটা কি করছে, কোন গ্রহ, এবং সেটা তার ওই শত্রু মিত্র দেখতে হবে, কোন ভাবের কারক সেগুলো দেখতে হবে। সেগুলো একটুখানি আর একটু বড় পড়াশোনার হলে আমরা বুঝবো। সেটা এক্ষুনি না, আমরা তখনও ভাবও শিখিনি, আমরা জাস্ট শিখছি হচ্ছে সংজ্ঞাগুলো, যে কাকে কি বলে এবং কেন হয়। এরপরে আমরা যখন বিচার করব তখন প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে ভেঙে ভেঙে পড়বো। ঠিক আছে? বকরি গ্রহ যাদের বুধ থাকে তারা কিন্তু ওভার থিঙ্কার হয়, প্রচন্ড ওভার থিঙ্কিং করে এরা, এবং এরা ভীষণ কনফিউজিং হয়, কোন কাজটা করবে কোন কাজটা করবে না সেটা নিয়ে এরা ভীষণ কনফিউজ থাকে। এবং বুদ্ধি চালনা করতে করতে, বুদ্ধি চালনা মানে উল্টো বুদ্ধি চালাতে চালাতে একটা সময় যখন বয়স একটু বাড়ে, 35-40 বছর বয়স যখন হয়ে যায়, এদের মধ্যে কিন্তু ভুলে যাওয়ার প্রবণতা দেখতে পাওয়া যায়, কোথায় কি রাখলাম, গাড়ির চাবিটা কই, ওয়ালেটটা কই, মোবাইলটা কই খুঁজে পাচ্ছি না, এই ব্যাপারটাও কিন্তু এদের মধ্যে দেখতে পাওয়া যায়। এরপর চলে আসবো হচ্ছে মঙ্গল। মঙ্গলের কারকত্ব কি, আমরা মঙ্গলকে ভেবে থাকি কি কি কারকত্ব দেই? ক্রোধ। আর যোদ্ধা। না ওগুলো বলবো না, মানে মেনলি বলবো। ব্লাড ব্লাড মঙ্গল রক্ত। সেনাপতি, রক্ষক, ব্যাস, রক্ষা আইও। করে, রক্ষা করা, সেনাপতি, এনার্জি। মূল বিষয় হচ্ছে এনার্জি, ক্ষমতা, এনার্জি। কর্ম করার ক্ষমতা। কর্ম হচ্ছে হুম। শনি মহারাজ দেয়, কিন্তু কর্ম করার ক্ষমতাটা দেয় মঙ্গল। তাহলে মঙ্গল। আমরা ওর থেকে দেখলাম যে ভাই, ভাইয়ের বিচারটা করা হয়। আর কি দেখবো, যে মঙ্গল থেকে আমরা রাগ, আমরা জেদ, আমরা ক্রোধ, আমরা শক্তি ফলানোর জায়গা, এবং কি দেখবো যে হচ্ছে সেক্সুয়াল পাওয়ার, মানে একটা সেক্সুয়াল রিলেশন করতে গেলে একটা এনার্জির দরকার হয়, সেই যে এনার্জিটা সেটাও মঙ্গল দিয়ে থাকে। কামনা বাসনা দেয় হচ্ছে শুক্র, কিন্তু এনার্জিটা দিয়ে থাকে মঙ্গল। তাহলে কোনো ব্যক্তি যদি এই জন্মে বা প্রিভিয়াস লাইফে এই যে পার্টিকুলার জিনিসগুলো আমি বললাম, অর্থাৎ রাগ, ক্রোধ, জেদ এবং আহ, এই যে রক্ষণ জায়গাটা আছে, সে একজন রক্ষণশীল মানুষ, এই যে এই যে বৈশিষ্ট্যগুলো
এই বৈশিষ্ট্যগুলোর যদি কোনো রকম ভাবে মিসইউজ হয় বা এই বৈশিষ্ট্যগুলো খাটিয়ে যদি তার ভাইকে সে কোনো রকম ভাবে ঠকায় বা ক্ষতিগ্রস্ত করে, তাহলে কিন্তু চার্টে মঙ্গল রেট্রোগেট দেখতে পাওয়া যায়। এদের চার্টে মূলত শত্রু এবং কম্পিটিটর, শত্রু এবং কম্পিটিটর কিন্তু প্রিভিয়াস লাইফ থেকেই আসে। মানে এ জন্মে তারা তাদের সঙ্গে যারা শত্রুতা করছে, সেই শত্রু কিন্তু আগের জন্মেই তৈরি ছিল। মানে ওই মানুষগুলোর সঙ্গে সে আগের জন্মে শত্রুতা করে রেখেছিল, বা এমন কোনো কর্ম তাদের সঙ্গে করেছিল রাগ জেদ ইত্যাদি দিয়ে, বা তার ক্ষমতাটাকে বা তার এনার্জিটাকে কাজে লাগিয়ে সেই মানুষটার সঙ্গে এমন কোনো অপকর্ম করেছিল যে সেই মানুষটা কিন্তু এ জন্মে শত্রু হিসাবে, মঙ্গল থেকে আমরা শত্রুটা দেখে থাকি, শত্রু হিসাবে অবতীর্ণ হবে। এই জন্মে যারা যারা শত্রু তার, তারা তারা আগের লাইফে কিন্তু এই মানুষটার দ্বারা প্রতারিত ছিল। এবং যদি কোনো মানুষকে এই যে জোর জবরদস্তি তার এনার্জিটাকে কাজে লাগিয়ে ওই কোনো মানুষের সঙ্গে সেক্সুয়াল রিলেশনশিপ করা হয়, সেই মানুষটাও কিন্তু শত্রু হিসাবে এই জন্মে তার প্রতিপন্ন হতে দেখা যায়। এই হচ্ছে মঙ্গল কেন রেট্রোগেট হলো। এটা নিয়ে কোনো কোশ্চেন আছে? ক্লিয়ার? মঙ্গল ক্লিয়ার? আচ্ছা, হ্যাঁ ম্যাম। এরপরে চলে যাব আমরা শনি মহারাজ। শনি মহারাজ থেকে আমরা কি দেখি? শনি মহারাজ কিসের কারক? ন্যায়ের। ন্যায়ের কারক। আর কর্মফল দাতা। কর্মের কারক। কর্মের কারক। আর হচ্ছে রেসপন্সিবিলিটি, কর্তব্য। তো এই সবের যে কারক শনি মহারাজ, সে কেন রেট্রোগেট হয়েছে? কারণ প্রিভিয়াস লাইফে আপনি আপনার কর্তব্য থেকে দূরে সরে গেছিলেন। আপনার যে কর্তব্যটা ছিল, একজন মা হিসাবে হতে পারে। এই যে ধরুন, এক ছোটবেলায় দেখতে পাওয়া যায় এখন যে ডিভোর্সের সংখ্যাটা এত পরিমাণে বেড়ে গেছে, যে একটা বাচ্চা জন্মালো, বাচ্চাটা জন্মানোর পরে গিয়ে বাবা মা সেপারেট হয়ে যাচ্ছে। হতেই পারে দুটো মানুষের মন মিললো না, তাদের রুচি মিললো না, তারা দুটো মানুষ আলাদা হয়ে থাকছে। মাঝখানে একটা বাচ্চা, সে একদম অসহায় অবস্থায়। এই বাচ্চাটার প্রতি তার মায়ের এবং তার বাবার দুজনেরই তো সমপরিমাণ কর্তব্য, তাই নয়? কিন্তু দেখতে পাওয়া যায় বেশিরভাগ ক্ষেত্রে হয় মা সরে যায়, না হলে বাবা সরে যায় কর্তব্য থেকে। সেই বাচ্চাটা কোনো না কোনো একটা সাইড থেকে, কিন্তু খুব কম ক্ষেত্রেই দেখা যায় যে দুটো মানুষই সমপরিমাণ ওই বাচ্চাটাকে দিয়ে যাচ্ছে, হয় না। বেশিরভাগ ক্ষেত্রেই দেখতে পাওয়া যায় যে হয় সিঙ্গেল মাদার নাহলে সিঙ্গেল ফাদার। তবু বেশিরভাগ রেশিওটা সিঙ্গেল মাদারটা একটু বেশি পরিমাণ দেখতে পাওয়া যায়। তাহলে ওই যে বাবা, সেই বাবা কিন্তু তার মানে কর্ম থেকে, সন্তানের প্রতি কর্ম থেকে বিমুখ হয়ে গেল। তাহলে তার কর্তব্য থেকে সে বিমুখ হলো। এই মানুষটার কিন্তু সামনের জন্মে 5th হাউসে শনি বক্রী হতে পারে। হুম। বা এই জন্মে যাদের 5th হাউসে শনি বক্রী অবস্থায় রয়েছে, তারা কিন্তু প্রিভিয়াস লাইফে তাদের সন্তানের প্রতি কর্তব্য করেনি। বা যদি কেউ তার বাবা মায়ের প্রতি কর্তব্য সম্পূর্ণ না করে, বা যে কোনো রিলেশনশিপে বা যে কোনো জায়গায় তার যে কর্ম করার জায়গাটা ছিল, যে কর্তব্য করা মূল বিষয়বস্তু হচ্ছে কর্তব্য, সে যে আর যে অন্য জায়গাতে। অন্য কোনো ঘরে থাকলে? ওটাই তো বলছি, আমরা এখনো ভাব শিখিনি তো। ভাব শিখলে আপনারা আচ্ছা একটু রিলেট করতে পারবেন। মানে যে আচ্ছা যে ঘরে, এই প্রত্যেকটা ঘরে যে 12টা ঘর আছে তো, এই 12খানা ঘর থেকে না বিভিন্ন কিছুর বিচার হয়, যেটা আমরা আজকে শেখা শুরু করব। হ্যাঁ, কোন ঘর থেকে কোন রিলেশনশিপ হয়, কোন ঘর থেকে কি কি বিচার হয়, সেটা আমরা আজকের থেকে শিখবো। তো যে ঘরের কর্তব্য থেকে আপনি আহ নিজেকে সরিয়ে রেখেছিলেন, যে ঘরের থেকে, মনে করুন বাবার বিচার করা হয় নবম হাউস থেকে, আপনি বাবার প্রতি সঠিক কর্ম করেননি, 4 নম্বর ঘর থেকে মায়ের বিচার করা হয়। আপনি এ জন্মেও আপনার মায়ের সঙ্গে অকথ্য অত্যাচার করছেন, মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করছেন, মাকে ভালোভাবে দেখছেন না। আপনি সরি, আপনি বলছি না, মানে যে কোনো মানুষই তার যে বাবা মার প্রতি যতটুকুনি কর্তব্য থাকা উচিত ছিল, কর্তব্য করা উচিত ছিল, সে সেটা করছে না। সে শুধুমাত্র নিজের লাইফ, নিজের স্যাটিসফ্যাকশন, নিজের গ্রোথটা নিয়ে ভাবছে। মা একটা অবজেক্ট, বাবা চলে গেছেন, বাড়িতে মা আছে, বাড়িতে বউ এবং মায়ের সঙ্গে প্রতিনিয়ত অশান্তি হয়, এটা হয়ে এসে হচ্ছে এবং হয়ে যাবে। কিন্তু আপনি মানুষটা কর্তব্য সঠিক করলেন না। আপনি একটা ফুল মানে পক্ষপাতিত্ব নিয়ে মাকে ঠকালেন। দিনের পর দিন আপনি মায়ের সঙ্গে একচোখানি করে যাচ্ছেন বউকে ভালো রাখতে গেলে। আপনার কিন্তু আগামী জন্মে 4th হাউসে শনি বক্রী হতে পারে, এবং সেই ফলটা কিন্তু আপনি আগামী জন্মে পাবেন। বা এই জন্মে যার নবম হাউসে বক্রী শনি বসে আছে, সে আগের জন্মে বাবা কিংবা গুরুর প্রতি কিন্তু
সঠিক কর্ম করেনি। বা ধরুন কারোর যদি পঞ্চম গেল, সপ্তম হাউসে শনি বক্রী হয়ে বসে আছে, সেক্ষেত্রেও সেটা দেখতে পাওয়া যায় যে সে এই সপ্তম হাউস থেকে আমরা স্পাউসের বিচারটা করে থাকি, যে স্পাউসের প্রতি যে কর্তব্য। মাইন্ড ইট, আমি আগে একটা শুক্রের ক্ষেত্রে বলেছিলাম, সেটা আলাদা একটা বৈশিষ্ট্য ছিল, যে শুক্র থেকেও কিন্তু আমরা পার্টনারটাকে দেখছি যে পার্টনারের প্রতি অবিচার করা। অবিচার করা এবং কর্তব্য করা দুটো কিন্তু আলাদা জিনিস। কর্তব্যর মধ্যে আমাদের স্পেসিফিক স্পেসিফিক কিছু বিষয়বস্তু থাকে, সেই কর্তব্য যদি আমরা পালন না করি তাহলে কিন্তু শনি মহারাজ বক্রী হয়ে যায়। এই পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ ম্যাম, ক্লিয়ার। হ্যাঁ, তাহলে এই গেল আমরা বক্রী কেন এবং কিভাবে হয়। আচ্ছা, এরপর আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে 12খানা ভাব। এবার আপনাদের একটু একটা করে ছক এখানে এঁকে নিতে, এরকম একটা ছক এঁকে নিতে হবে খাতায়। ম্যাম ওই রাহু কেতু বকরি হলে মানে রাহু ওটা কেতু একটুখানি সবসময় খারাপ, ওরা সবসময় বকরি, ওরা ভালো কিছু ফল দেয় না। ওই কিছু কিছু স্পেসিফিক ফল, সেগুলো ছাড়া ওরা সবসময় আর কি, ওরা বকরি, ওরা অলওয়েজ খুপড়ি, মানে উল্টা খুপড়ি করার জিনিস। মানে যেটাই যা কারকত্ব সেই অনুযায়ী করবে। সেই অনুযায়ী ওরা ফল দেবে। আর রবিচন্দ্র কখনোই বকরি হয় না। ঠিক আছে। হুম। আচ্ছা, তাহলে আমরা একটা স্টার, এই ছক আমরা সবাই এঁকে ফেলেছি, তাই তো? এবার আমরা আগে লগ্ন এবং রাশি আলাদা আলাদা করে পড়েছিলাম। লগ্ন সাপেক্ষে রাশি চক্রকে, লগ্ন সাপেক্ষে রাশি চক্রকে, রাশি চক্রটাকে আমরা আগেও পড়েছি, রাশি চক্র হচ্ছে 360 ডিগ্রির হয়ে থাকে। টোটাল জোডিয়াকটা হচ্ছে মান 360 ডিগ্রি। রাশি চক্রের টোটাল মান হচ্ছে 360 ডিগ্রি। এই 360 ডিগ্রিটাকে আমরা যখন প্রথম রাশি সম্পর্কে পড়েছিলাম, ও মানে গুণ এবং তত্ত্বগত ভাবে যে বিভেদগুলো আমরা করেছিলাম, সেই গুণ এবং তত্ত্বগত বিভেদ অনুযায়ী এবং একটি মানব জন্মের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু চাহিদা আছে পার্থিব এবং অপার্থিব, সেই পার্থিব অপার্থিব চাহিদার সাপেক্ষে এই জোডিয়াককে বা রাশিচক্রকে সমান 12খানা ভাগে ভাগ করা হয়। কি হলো? 360 ডিগ্রিকে সমান 12খানা ভাগে ভাগ করা হয়। 360 ডিগ্রিকে যদি 12 দিয়ে আমরা ভাগ করি, ভাগফল কত পাওয়া যাচ্ছে? 30 ডিগ্রি। 30 ডিগ্রি। 30 এই ডিগ্রি। যে 30 ডিগ্রি, 30 30 ডিগ্রির যে স্প্যানটা, 30 ডিগ্রির যে মাপের, এই যে আমি ঠিক এরকম ভাবে এঁকেছি, এইটা ধরে নিন একটা এরকম গোল একটা জায়গা, সেটাকে আমরা এই যে 12খানা আলাদা আলাদা ভাগে ভাগ করে দিয়েছি। মানে আমি এই যে মাঝখানের এই খোপটা যদি না থাকতো, আপনারা এরকম এরকম টেনে দিন সবাই মিলে, তাহলে যে জায়গাটা এই যে দাঁড়ালো, এই রকম ভাবে 12খানা ভাগ হয়ে গেল। এই প্রত্যেকটা ভাগের মান হচ্ছে 30 ডিগ্রি। অর্থাৎ এটাও 30 ডিগ্রি, এটাও 30 ডিগ্রি, এটাও 30 ডিগ্রি, এটাও 30 ডিগ্রি, এরা প্রত্যেকেই হচ্ছে 30 ডিগ্রি করে এদের মান হয়ে থাকে। এবং এই প্রত্যেকটাকে আমরা কি বলবো? এক একটা রাশি। এই রাশিটাকে, প্রত্যেকটা রাশি আলাদা আলাদা নাম হয় আমরা জেনেছি, এখান থেকে মেষ থেকে এই পর্যন্ত মিন, তাই না? জেনেছি তো আগে। তাহলে এই যে প্রত্যেকটা রাশি, এই রাশিকে মানে যখন কালপুরুষ হিসাবে থাকছে, তখন এটা মেষ রাশি, এটা বৃষ রাশি, এটা মিথুন রাশি, এটা কর্কট রাশি, এইভাবে আমরা 12খানা রাশির নাম জেনেছি। কিন্তু যখনই এই 12টা রাশির মধ্যে একটি লগ্ন নির্ধারিত হয়ে যাচ্ছে, লগ্ন কিভাবে নির্ধারিত হয় আমরা আগে জেনেছি, যে যখন কোনো বাচ্চা জন্মগ্রহণ করছে, তখন পূর্ব দিক থেকে যে রাশিটি উদীয়মান, তখন ওই বাচ্চার সেটিই হচ্ছে লগ্ন। তো লগ্ন যখন নির্ধারিত হয়ে গেল, তখন বাকি মনে করলাম যে এই ঘরটা হচ্ছে, এটা কর্কটের ঘর, আপনারা সকলে লিখে রাখুন যে কর্কটের ঘরটাকে লিখে রাখুন লগ্ন বা অ্যাসেন্ডেন্ট। কর্কটের ঘরটাকে লিখুন লগ্ন বা অ্যাসেন্ডেন্ট। তাহলে এই ঘরটা হয়ে যাবে 1 নম্বর ঘর। এই ঘর সাপেক্ষে 12খানা রাশি হয়ে যাবে 12খানা ভাব।
12খানা রাশি আমাকে দেখতে পাওয়া যাবে না, পাওয়ার কাট হয়েছে। যতক্ষণ চার্জ আছে আমাদের ক্লাস হয়ে যাবে। 1 সেকেন্ড হোল্ড করুন। চার্জারের লাইটটা দিয়ে যায় তো। আচ্ছা, এই যে চন্দ্র সাপেক্ষে মানে কর্কটটা হলো লগ্ন, এই লগ্ন সাপেক্ষে বাকি যে 12খানা, সরি আমাদের পাওয়ার কাট হয়ে গেলে একটু সমস্যা হয়, 2-3